ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন, যুদ্ধ একটা উপলক্ষ মাত্র, লক্ষ্য হচ্ছে ক্ষমতার পরীক্ষা। 21-এর হাই ভোল্টেজ বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই এরা যে ক্ষমতার পরীক্ষায় নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো, আর দুপক্ষের তাল ঠোকাঠুকিতে বঙ্গ রাজনীতি রীতিমতো কম্পমান। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে যাওয়ার মুখে হামলার মুখে পড়ল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। ইট বৃষ্টিতে ভাঙল কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষদের গাড়ির কাঁচ, রেহাই পায়নি এবিপি আনন্দের গাড়িও। বিজেপি বলছে অবশ্যই হামলা করেছে তৃণমূল। সৌগত রায় পাল্টা প্রশ্ন তুলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে বিজেপির খোঁচানোর কি দরকার ছিল? অমিত শাহ বলছেন, তৃণমূলের শাসনে অরাজকতার অন্ধকারে চলে গেছে বাংলা। পাল্টা হিটলার মুসোলিনির সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার নিন্দায় রাজ্যপাল নিশানা করেছেন পুলিশ আর প্রশাসনকে। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে আবার ঘটনার ঘনঘটা। আজ প্রথমেই আপনাদের দেখাবো ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয় ঠিক কিভাবে হামলা করা হলো। দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা। তৃণমূলের ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন একদল কর্মী। বিজেপি সভাপতি সহ কনভয়ে থাকা কেন্দ্র রাজ্য স্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলল ইট বৃষ্টি। আহত হলেন বিজেপি নেতা। এবিপি আনন্দর গাড়ির কাঁচ ভাঙল। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ডায়মন্ড হারবারে রেডিও স্টেশন মাঠে সভার জন্য রওনা দেয় জেপি নাড্ডার কনভয়। কিন্তু ঠিক তার 20 কিলোমিটার আগে শিরাকুল মোড়ে দক্ষিণ 24 পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে পথসভা ছিল শাসক দল। দুপুর 12:30 নাগাদ বিষ্ণুপুর থানার আমতলা মোড় পৌঁছতেই যানজটে আটকে যায় নাড্ডার কনভয়। ডান দিকের লেন ধরে স্লথগতিতে এগোতে থাকে গাড়িগুলি। সেখান থেকে 5 কিলোমিটার এগোতেই শিরাকুল মোড়ের কাছে প্রথম হামলা হয় নাড্ডার কনভয়ে। গাড়ি লক্ষ্য করে উড়ে আসে লাঠি, পতাকা লাগানোর ডান্ডা। নাড্ডার গাড়ির পেছনে গাড়িগুলোর ওপরে শুরু হয় ইট বৃষ্টি। এরই মধ্যে চলন্ত বাইক দিয়ে পড়ে যান কনভয়ের মধ্যে থাকা এক বিজেপি কর্মী। বিজেপি সভাপতি নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো ক্রমে তাঁর গাড়িকে সেখান থেকে বের করে আনেন। কনভয় নাড্ডার গাড়ির পেছনেই ছিল দিলীপ ঘোষের গাড়ি। তার গাড়ির কাছেও ভাঙা অবস্থায় দেখা যায়। চারিদিকে ইট পাথর টাথর ছড়াছড়ি চলছে। সেই মুহূর্তে আমরা সেইভাবে কোন রকমে বেরিয়ে চলে আসি। তারপরে এখন এই আমার ওই সাইডে কাঁচ ভেঙে দিয়েছে, এই বোতল ছুঁড়ে। কি ছুঁড়েছে? বোতল? বোতল ছুঁড়ে কাঁচ ভেঙে দিয়েছে। আচ্ছা। আমাদের একটা সিকিউরিটি আহত হয়েছে, এই সাইডে কেটে গেছে। শিরাকুল মোড় থেকে কিছুটা এগোনোর পর দ্বিতীয় ঘটনাটি ঘটে ফলতা মোড়ের কাছে। কনভয়ের একের পর এক গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইট পাথর। কনভয় সামনের দিকেই ছিল পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি। ইটের আঘাতে হাতে চোট পান তিনি। একেবারে জেপি নাড্ডার যে গাড়ি তারপরেই ছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি, তার গাড়িতেও হামলা হচ্ছে। কৈলাস বিজয়বর্গীয় তখন এই গাড়ির সামনের আসনে বসে রয়েছেন, অর্থাৎ চালকের আসনের ঠিক পাশে। তিনি হাত দিয়ে কোনো রকমে প্রতিহত করার চেষ্টা করছেন। গাড়িতে হামলার অভিঘাতের চিহ্নগুলো একবার খেয়াল করুন। সামনের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। চালকের আসনের যে কাঁচ সেটা ভেঙে গিয়েছে। ঠিক ওপাশে যেখানে কৈলাস বিজয়বর্গীয় বসেছিলেন সেই কাঁচও কিন্তু ভেঙেছে। তার পাশের আরো একটি কাঁচ, সেটাও ইটের অভিঘাতে ভেঙে গিয়েছে। একটি নয়, 3টি ইট
ইট এবং সঙ্গে একটি পাথরের টুকরো সেটা গাড়ির ভেতরে রয়েছে। ঢিল ছোড়া হয় এবিপি আনন্দর গাড়িতে। এই পরিস্থিতিতে সভাস্থলের দিকে রওনা দেয় বিজেপি সভাপতির কনভয়। মাঝে একাধিক জায়গায় গো ব্যাক স্লোগানও দেওয়া হয় নাড্ডাকে। গোটা রাস্তায় বিক্ষিপ্তভাবে পুলিশ থাকলেও তাদের সক্রিয় ভূমিকায় দেখা যায়নি বলেই অভিযোগ। এই অবস্থার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত সভাস্থলে পৌঁছয় জেপি নাড্ডার বিশাল কনভয়। মুকুল রায়ের গাড়ি তার সামনের যে অংশ সেটা ভেঙে গিয়েছে সেটা আমরা তুলে ধরছি। সেই সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় গাড়ি সেটায় হামলা হয়। জেপি নাড্ডার কনভয় দফায় দফায় আটকে যায়। তার গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাথর অথবা লাঠি সেগুলো ছুটে আসতে থাকে। আপনার তোমার হাত কাটলো কি করে? ইটটা তো সোজাসুজি এদিকে এসেছে না। এই ইটটাই কি? ডায়মন্ড হারবারের সভা থেকে হামলার ঘটনা নিয়ে সুর চড়ান জেপি নাড্ডা। जब मैं जंगल राज कहता हूं तो मैं ऐसे ही नहीं कहता हूं। आप देखिए हमारे कैलाश विजयवर्गीय जी, आप देखिए हमारे राहुल सिन्हा, आप इनकी गाड़ियों को देखिए। मैं तो आज इसलिए सुरक्षित हूं क्योंकि मेरे पास बुलेट प्रूफ गाड़ी थी, अन्यथा किसी कोई गाड़ी नहीं छूटी जिस पर अटैक नहीं हुआ है। ये गुंडा राज जो हमने देखने को मिला है, इसको नस्तो नाबूद करना है और प्रजातंत्र को यहाँ पर खिलाना है। इस बात को हम, अगर हमारी सेंट्रल सिक्योरिटी फोर्सेस ना हो तो बंगाल घूमना मुश्किल है। পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু গুন্ডাকে নিয়ে গুন্ডামি করছে, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকে যে কাজ ওরা করছে, গ্রামে বাইরের কাউকে দেখলেই থানায় ডায়েরি করবেন। বিশ্বাস করবেন না, সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে কথা বলে। বিজেপির বিরুদ্ধে প্ররোচনা দিয়ে অশান্তি পাকানোর অভিযোগ করেছে তৃণমূল। নানা রকম ভিডিও করে একটা প্রভোকেশন ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছিল। তবে এটা ঠিক যে কেউ যদি অন্যায় করে, সে যদি আমাদের দলেরও কেউ হয়, আমরা তা খতিয়ে দেখব এবং তার শাস্তি হবে আইন মাফিক। এমনকি আমি অবাক হয়ে যাব না যদি বিজেপির লোকেরাই ভেঙে থাকে। রাজ্য পুলিশের তরফে টুইট করে দাবি করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সুরক্ষিতভাবেই ডায়মন্ড হারবারে পৌঁছেছেন, তার কনভয় কিছুই হয়নি। অন্যদিকে হামলার ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেছেন, তৃণমূলের শাসনকালে বাংলা অত্যাচার অরাজকতা অন্ধকারে ডুবে গিয়েছে। ঋত্বিক মণ্ডল, সমীর সেনগুপ্ত, জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দর্শকদের কাছে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নেব। গত কয়েকদিন এটা অত্যন্ত ঘ্যানে জ্বর হওয়ার কারণে এই স্টুডিও থেকে এই অনুষ্ঠান করতে পারিনি। অবশেষে ডাক্তারবাবুদের অনুমতি নিয়ে এবং অবশ্যই কোভিড টেস্ট করে সেই নেগেটিভ রিপোর্ট আসার পর আজকে এই অনুষ্ঠান। আমি নিশ্চিত আমার অতিথিরা তারা নিজেদের গলার ব্যাপারে একেবারে সহানুভূতিশীল নন, কিন্তু অন্তত আমার গলার ব্যাপারে আজ সহানুভূতি থাকবে তাদের। আমি প্রথমে কুণাল ঘোষের কাছে যাবো উইথ আ ভেরি সিরিয়াস নোট। কুণালদা, শিরাকোল এবং সরিষা সকাল থেকে তৃণমূল কর্মীদের ভিড় ছিল এবং সেই দুটো জায়গায় পুলিশও ছিল, অর্থাৎ অশান্তির একটা আশঙ্কা ছিল। অশান্তির আশঙ্কা ছিল বলেই পুলিশ ছিল। তারপরে এতগুলো গাড়ি ভাঙা হলো। এই ঘটনায় আপনি মানবেন যে রাজনৈতিক লাভ যদি কারুর হয়ে থাকে সেই দলটার নাম বিজেপি? আপনার সময় শুরু এখন। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে ঘটনা ঘটে থাকুক অনভিপ্রেত, কিন্তু কেন ঘটলো? দিল্লিতে যখন কৃষকদের আন্দোলনে সরকার নাজেহাল, আর পশ্চিমবঙ্গে যখন রিপোর্ট কার্ড এবং উন্নয়নের তালিকা নিয়ে মানুষের কাছে যাচ্ছে তৃণমূল, সেই সময় গতকাল জেপি নাড্ডার ফ্লপ শো। তিনি পরিকল্পিতভাবে কখনো মুখ্যমন্ত্রীর কেন্দ্র, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, অর্থাৎ প্রচারের অভিমুখটাকে ঠিক করে তিনি পশ্চিমবঙ্গে পা রেখেছেন। দিল্লিতে কৃষকদের জায়গায় কোণঠাসা বিজেপি, তাকে শহীদ ইমেজ নিয়ে ঘুরতে হবে। এবার যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে গত কয়েকদিন ধরে সমানে সাংসদ, আপনার বারবার বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির কেন্দ্র, অভিষেক ব্যানার্জির কেন্দ্র, কয়েকদিন ধরে সমানে ব্যক্তিগতভাবে কুৎসিত কুরুচিকর মিথ্যা আক্রমণ করে ওই জায়গাটাকে প্রভোগ করা হয়েছে। সেখানে যদি কর্মীদের আঘাত লেগে থাকে, প্ররোচনা সৃষ্টি করা হয়ে থাকে, আজকেও জেপি নাড্ডার কনভয় যে গতিতে গেছে, সেখানে যেখানে ধাক্কা মেরেছে এক অটো চালককে, বিজেপির কর্মীরা যেভাবে মেরেছেন এক অটো চালককে, একটা পরিকল্পিতভাবে একটা পরিস্থিতি, যেটা আপনি বললেন সেটা হচ্ছে লাভটা বিজেপির, সবাই জানে লাভটা বিজেপির, ফলে বিজেপি তো এটা করিয়েছে। আর গো ব্যাক স্লোগান বা কোনো বিক্ষোভ দেখানো, তার সঙ্গে ইট আর পাথর মারার তফাৎ আছে।
ইট আর পাথর এটা কিন্তু তৃণমূলের মারা নয়। কৃষিনীতি এবং অন্যান্য বিষয় একজন সর্বভারতীয় নেতা, যে এলাকাটা সুস্পষ্টভাবে একটা শান্তিপূর্ণ এলাকা, প্রচুর বহিরাগত নিয়ে যিনি কনভয় নিয়ে ঢুকছেন, সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তারা বিক্ষোভ দেখিয়ে থাকে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু ইটগুলো মারলোকে, কাদের এই মাইলেজ দরকার ছিল? দিল্লিতে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতে কি হয়েছে, সেখানে বিজেপি কি করেছে? অতীতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন সেখানে কি করা হয়েছে? বিজেপি বিক্ষোভ দেখায়নি? বঙ্গভবনের সামনে বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা করা হয়নি? এই জায়গাটায় দাঁড়িয়ে বিজেপি মাইলেজের জন্য নিজেরা এই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। বেশ, আমার দুটো প্রশ্ন থাকবে অবশ্যই, তারপরে প্রণয় রায়ের কাছে যাব। তাহলে কুণাল ঘোষ যা বলছেন তাতে হচ্ছে জেপি নাড্ডারাই করিয়েছেন যে কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ, মুকুল রায় কিংবা রাহুল সিনহার গাড়িতে তারাই ঢিল মারিয়েছেন। বেশ, প্রণয় রায় তার উত্তর দেবেন। কিন্তু কৃষকদের পাশে দাঁড়ানোর কথা কুণাল ঘোষ বলছেন। কৃষকদের পাশে দাঁড়িয়ে যখন কেউ বলবেন যে মোদী সরকার গণতান্ত্রিক পরিসরটা খুব ছোট করে দিচ্ছে, আমার মনে হয় এই ঘটনার পর সেই বলার জায়গাটা আরো সংকীর্ণ হয়ে যায় কিনা। আমি প্রণয় রায়ের কাছে আসবো। ঘটনাটা সুমন, এই ঘটনাটার মাইলেজটা কে নিচ্ছে? এইটা তো এই ছবিগুলো, এই ঘটনাটা বিজেপির দরকার ছিল। আপনি বলছেন যে জেপি নাড্ডাই পরিকল্পনা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কৈলাস বিজয়বর্গী এবং দিলীপ ঘোষদের গাড়ি ভাঙছে। পুলিশ গ্রেফতার করলো না কেন? প্ররোচনা দিচ্ছে যে ষড়যন্ত্রের কথা আপনি বলছেন তা তো রাস্তায় দাঁড়িয়ে সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল তো। যেখানে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে পরিকল্পিতভাবে প্ররোচনা দিচ্ছে বিজেপি, কারণ তাদের এগুলো দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীদেরও বলা হচ্ছে তাদের হৃদয় এবং মস্তিষ্ক সংযত রাখতে এবং প্ররোচনায় পা না দিতে। পুলিশ তদন্ত করছে, তো গোটা জিনিসটা তো পার্টির তরফ থেকে। সুব্রত মুখোপাধ্যায় এটাও বলেছেন যে যদি পার্টির কেউ যুক্ত থাকে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটতে দেওয়া হলো কেন? পুলিশ প্রশাসন প্রত্যেকটা ফুটেজে দেখবেন একেবারে সামনে দাঁড়িয়ে আছে, ফ্রেমে এসছে, কেন তারা থামাতে পারলো না? আমি প্রণয় রায়ের কাছে যাব। আপনি শুনলেন প্রণয় বাবু, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে নিজেরা করেছে। প্রণয় রায়ের সময় শুরু এখন। দেখুন, আজকে যে ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখলাম, কলকাতার কাছে দেখলাম, ঠিক 5-6 বছর আগে কাশ্মীরে আমরা এই ঘটনাগুলো দেখতাম। দুটো ঘটনার মধ্যে পার্থক্য একটাই, যে আজকে এখানে যারা পাথর ছুঁড়েছে তাদের হাতে নির্দিষ্ট দলের একটি ঝান্ডা ছিল, একজন নেতার ছবি ছিল। আর কাশ্মীরে যারা এটা করতো তারা হয়তো এতটা সাহস দেখাতে পারতো না। আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমন জায়গায় গেছে যে তারা নেতার ছবি নিয়ে এবং ঝান্ডা নিয়ে এটা করার সাহস দেখাতে পারে। তার কারণ তারা জানে ওই ঝান্ডাটা থাকলে এখানকার প্রশাসন তাদের গায়ে হাত দিতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্ররোচনা। গতকাল রাত থেকেই আমরা জানি যখন এরকম হচ্ছে, আজকে সকালে আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ দা অন ক্যামেরা বলেছে যে এরকম আছে। যদি প্রশাসন মনে করতো এটা বিজেপি কর্মীরা করছে, কেন তাদেরকে অ্যারেস্ট করেনি? একটা রাজ্যের মানুষের নিরাপত্তার দায়িত্ব সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যদি জানে যে সেখানে বিজেপি কর্মীরা হামলা করছে, কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো না? আসলে সে কথা নয়, কথাটা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন কলকাতায় একটা মিনি পাকিস্তান আছে। আমরা দেখতে পেলাম সেই পাকিস্তান ভাইপোর এলাকাতেও ছড়িয়ে গেছে। আজকে যে ঘটনা ঘটলো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলঙ্কতম দিন। এটা কেবলমাত্র দুটো দলের বিষয় না, এটা দেশের অখণ্ডতার প্রশ্ন যুক্ত আছে। আরো আশ্চর্যের বিষয়, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের পারমিট প্রথার বিরুদ্ধে সেখানে ঢুকতে গিয়ে অ্যারেস্ট হয়েছিল, আজকে আমরা শুনলাম তৃণমূলের যারা এমপি তারা বলছে যে অভিষেক ব্যানার্জির এলাকাতে কেন ঢুকতে গেল। অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্র নাকি, যে এখানে কোনো জায়গায় যেতে গেলে পারমিট নিতে হবে, ভিসা নিতে হবে? কোন রাজ্যে আমরা বাস করছি? পশ্চিমবঙ্গের মানুষের আজকে ভাবতে হবে এটা কেবলমাত্র দুটো দলের বিষয় না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অখণ্ডতা, পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা। এবং এরা এতটাই বেপরোয়া হয়ে গেছে আজকে দিনের আলোর মধ্যে। আজকে তো তৃণমূলের আনন্দ করার দিন যে তারা আপনাকে কেউ অ্যারেস্ট হলো না এখন অব্দি। কুণালদা, আমার পরিষ্কার প্রশ্ন যে কোনো দুটো জিনিস তো একসঙ্গে সত্যি হতে পারে না। এক, মুখ্যমন্ত্রী বলছেন যে ওখানে কিছু হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে হামলা এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
হয়নি নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ? না, না, তৃণমূলের এটা এই পুরো মুহূর্তের একদম ব্যাখ্যা কোনটা? একটা শব্দ ধরে বিচার হয়ে যাচ্ছে। বিষয়টা সেরম নয়। বিষয়টা হচ্ছে যে তৃণমূল পরিকল্পিতভাবে কোনো হাঙ্গামা করেনি। এক হচ্ছে তার মধ্যে পুরোদস্তুর প্ররোচনা ছিল। সুমন, একটু পরিষ্কার দেখা, প্ররোচনা না, স্বতঃস্ফূর্ত। একজন সাংসদের এলাকায় কনস্ট্যান্ট তাকে কুরুচিকর লাগাতার মিথ্যাচার করে তার এলাকাটাকে তপ্ত করে দিয়ে সেই জায়গায় প্রশাসনের কাজ কি? প্রশাসনের কাজ প্রশাসনের কাজ কি? ঢিল ছুঁড়তে দেবে, পাথর ছুঁড়তে দেবে, কেউ ধরেনি, তাহলে প্রশাসন কি ধরেনি। আপনাদের আপনাদের সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স আপনারা এতগুলো নিয়ে ঘুরছেন, সমস্ত দায়িত্ব নিজেরা নিয়েছেন, স্টেটকে তো ইনফর্ম করেননি, স্টেটকে তো দায়িত্ব দেননি, আপনারা তো সমস্তটা কেন্দ্রীয় বাহিনী করছেন। এখন কেন আপনাদের যতজন নেতা আছে এই কেন্দ্রীয় বাহিনী তাদের এবং এই ভিভিআইপিদের মুভমেন্ট সম্পর্কে রাজ্য সরকার ওয়াকিবহাল না। হুবহু এক কথা ফিরহাদ হাকিমও বলেছেন, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে বাইরের লোকেরা এসে এলাকা তপ্ত করছে, ষড়যন্ত্র করছে, পুলিশ তাদের সরাসরি গ্রেফতার করছে না কেন? পুলিশ উপস্থিত থেকেও 6টা গাড়িকে কি করে ভাঙতে দিল? আমি দ্রুত এবার আর একটা প্রশ্নে যাব। এই হামলা চালালো কারা? বুঝতেই পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মত নিয়ে হামলা চালালো কারা, ফুটেজ কি বলছে, আর নেতা নেত্রীরাই বা কি বলছেন দেখুন। आज मैं यहां पहुंचा हूं तो मां दुर्गा की कृपा से पहुंचा हूं। टीएमसी के कार्यकर्ताओं ने और उनके गुंडों ने कोई कसर नहीं छोड़ी थी प्रजातंत्र के गले को दबाने के लिए, उसको समाप्त करने के लिए। কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব তুলে আসছে একটা করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্ল্যানিং করে করেছিলেন। আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে। ধুন্ধুমার ডায়মন্ড হারবারে হামলার নেপথ্যে কে তা নিয়ে এখন জোর তরজা। তৃণমূলকে আক্রমণ জেপি নাড্ডার, পাল্টা জোরালো জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। यह अराजकता है। पुलिस के सामने गुंडों ने पथराव किया, मैं समझता हूँ इससे बड़ी अराजकता कुछ भी नहीं हो सकती, और इसका जवाब बंगाल की जनता को देना चाहिए कि क्या बंगाल के संस्कार ये है, बंगाल की संस्कृति ये है क्या? हमें बंगाल को सोनार बंगला बनाना है। भाई को अभिषेक वगैरह तो बच्चे हैं अभी, वो सत्ता के मद में अभी मस्त हैं, पर उनको पता नहीं जनता का एक जरा सा बटन दबाने से उनकी सारी अहंकार उनका समाप्त हो जाएगा। এক একটা খুঁটির জোর নাই, না এপাশ না ওপাশ ধপাস, সেগুলোর পেছনে 4টে করে সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে। সিকিউরিটি গুলো কালো কালো ড্রেস পরে বড় বড় বন্দুক নিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত লোককে সিকিউরিটি দিয়েছি। স্টেট যদি সিকিউরিটি না দেয়, স্টেটের যদি মনে হয় প্রবলেম, স্টেটকে বলবেন, স্টেট বিচার করবে। কিন্তু আপনার অধিকার নেই ল এন্ড অর্ডার সাবজেক্টে ইন্টারফেয়ার করার, আপনি তাও করছেন। তা এত তোমার সিআইএসএফ আছে, এত তোমার বিএসএফ আছে, এত তোমার সিআরপিএফ আছে, এত তোমার কমান্ডো আছে, এত তোমার এত ফোর্স আছে, তাহলে তোমার গাড়িতে হাত দিতে পারে কি করে? তোমরা তো আমাদের নির্ভর করো না। যতবার আমি দিল্লি যাই বিজেপির লোকগুলো গিয়ে আমার বাড়ি ঘেরাও করে, প্রত্যেকবার আমার গাড়ির সামনে ঝামেলা করে। ऐसा है कि ममता जी को प्रशासन नाम की चीज का आइडिया जीरो है। शी नोज नथिंग अबाउट एडमिनिस्ट्रेशन। कभी भी सीआईएसएफ सीआरपीएफ सड़क पर खड़े होकर के पत्थरबाजों को नहीं रोकती है, वह सब्जेक्ट को प्रोटेक्ट करती है। उनका काम सब्जेक्ट को प्रोटेक्ट करना है। उनका काम सड़क पर खड़े होकर के जो लोग वहां पत्थर इकट्ठे कर रहे थे उनको रोकना हमारा काम नहीं है, वो स्टेट पुलिस का काम है। জেপি নাড্ডার কর্মসূচিতে কি তৃণমূল হামলা চালিয়েছে নাকি পুরোটাই বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য? ঘাসফুল ও গেরুয়া শিবিরের দাবি পরস্পর দাবি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আজ জল মাথায় উঠে গেছে। সর্বভারতীয় সভাপতির জীবনের সুরক্ষা নেই রাজনৈতিক প্রোগ্রামে এসে,
তাহলে দেশে কার কার সুরক্ষা থাকবে কিছু? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের সংবিধানের মধ্যে পড়ে না? তার গণতন্ত্র কি এখানে পাওয়ার অধিকার নেই আমাদের? এটা কি পুরোপুরি বাংলাদেশ হয়ে গেছে নাকি ইরাক হয়ে গেছে? আপনি কি চান কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক এরপরে? আমরা অবশ্যই চাই হস্তক্ষেপ, এই জন্য চাই যে পশ্চিমবাংলার মানুষ তার জীবনযাপন, এখানকার রাজনৈতিক নেতাদের জীবন সুরক্ষিত যাতে হয়, তারা যাতে গণতান্ত্রিক আন্দোলন বা রাজনীতি করতে পারে। বৃহস্পতিবার নাড্ডা সফর পথে জায়গায় জায়গায় দেখা যায় শাসক দলের পতাকা হাতে জমায়েত, উড়ে আসছে ঢিল পাথর। জমায়েতে অনেকের হাতে ছিল এই প্ল্যাকার্ড, কারোর প্ল্যাকার্ডে আবার কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদের বার্তা। গাড়ি ভাঙচুর কে করেনি তো? গাড়ি ভাঙচুর করবে কেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এটাই ধিক্কার জানাচ্ছি। বিজেপির আঙুল তৃণমূলের দিকে, পাল্টা তৃণমূল দায় চাপিয়েছে বিজেপির দিকেই। যেভাবে আজকে কনভয়ের মধ্যে বাস ঢুকিয়ে কনভয় ব্রেক করা হলো, কারণ যাতে আমরা না এগোতে পারি না পেছোতে পারি, এবং আগে থেকে এটা পুরো এক কথায় পূর্ব পরিকল্পিত, নাহলে ওয়েল প্ল্যান না হলে এইভাবে এক্সিকিউশন সম্ভব না। কে ভেঙেছে ঠিক হয়েছে? এমনকি আমি অবাক হয়ে যাব না যদি বিজেপির লোকেরাই ভেঙে থাকে। এবং এই ধরনের কাজ অন্য অন্য রাজ্যে, অনেক বিরোধী রাজ্যের ওনাদের করা ইতিহাস আমরা জানি। ডায়মন্ড হারবারের সভাস্থলে নাড্ডার কনভয় যখন পৌঁছয় তখন একাধিক গাড়িতেই হামলার ছাপ স্পষ্ট। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে টুইটে দাবি করা হয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সুরক্ষিতভাবেই ডায়মন্ড হারবারে পৌঁছেছেন, তাঁর কনভয় কিছুই হয়নি। ফলতার দেবীপুরে কিছু দুষ্কৃতী হঠাৎ পাথর ছড়ে কনভয়ের একেবারে শেষের দিকের গাড়িতে। প্রত্যেকেই সুরক্ষিত আছেন, পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ। ঠিক কি ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। আবার সুব্রত মুখোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে কিছুটা অন্য সুর। আমাদের লোক যদি ভেঙে থাকে তাহলে বললাম তো আমরা তাদের আইন বাতিক ব্যবস্থা নেব। কাজেই তদন্ত করে দেখা হচ্ছে যে আমাদের কে বা কারা ভুল কাজ করেছে। কনভয় হামলার প্রতিবাদে কেষ্টপুর, ডোরিনা ক্রসিং, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির একটি প্রতিনিধি দল তারপর রাজভবনে যায়। অন্যদিকে হুগলির আরামবাগ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। জেপি নাড্ডার কনভয় হামলার প্রতিবাদে ডানকুনির কালীপুর মোড়ে চলছিল অবরোধ। যদিও অভিষেকের কনভয় পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর তৃণমূলের কর্মীরা একই জায়গায় পতাকা হাতে নিয়ে অভিষেককে স্বাগত জানান। সমিত সেনগুপ্ত, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজবাবু, তিনটে অপশন, তৃণমূল ভেঙেছে, বিজেপি ভেঙেছে এবং অন্য কেউ ভেঙেছে। আমি বলছি যারাই ভেঙেছে পুলিশ এবং প্রশাসনের কাছে, উর্দিধারীদের কাছে, তারা তো দুষ্কৃতী, কেন তাদের গ্রেফতার করা হবে না? পুলিশ সেখানে ঘটনাস্থলে উপস্থিত, যে দুটো মূল ঘটনা ঘটেছে যেখানে, সেখানে দেখালাম সকাল থেকে পুলিশ উপস্থিত ছিল, বিক্ষোভ চলছিল। এবং সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কুণালদার কথা আমি যদি সত্যি ধরে নিই, যে ধরে নিলাম বিজেপি করেছে, তারা এই ধরনের একটা ষড়যন্ত্র রাস্তায় দাঁড়িয়ে এক্সিকিউট করছে আর পুলিশ চুপ করে দেখছে। প্রকাশ্য দিবালোকে ষড়যন্ত্র এক্সিকিউটেড হলো, পুলিশের কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে দেখলো যে 6টা গাড়িকে ভাঙা হলো, দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করবে না? আপনার সময় শুরু এখন। আজ সারা পৃথিবীতে পালিত হচ্ছে বিশ্ব মানবতা দিবস। 10 ডিসেম্বরে এই দিনটিতে আপনার মানবতা লঙ্ঘিত হলো আপনার জগৎপ্রকাশ নাড্ডা, যিনি ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টির সভাপতি এবং তার সহযোগীদের। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। যে জায়গাতে আজকে ঘটনাটা ঘটেছে, শিরাকোল, অত্যন্ত কনজেস্টেড জায়গা। আপনাদের ভিডিও ক্লিপিং দেখে প্রাইমা ফেসি আমার মনে হয়েছে যে লোকাল পুলিশ ফেল টু ডিসচার্জ দেয়ার ডিউটি প্রপারলি। এটা বলতে আমার কোনো রকম দ্বিধা নেই। আরও দুঃখ লাগছে যে এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে মমতা ব্যানার্জি গত 10 বছরে পশ্চিমবঙ্গে প্রান্তিক মানুষজনের জন্য অনেকগুলি ভালো কর্মসূচি নিয়েছিলেন এবং আজকের দিনেই সেই 10 বছরের একটা রিপোর্ট কার্ড পশ্চিমবঙ্গ সরকার বের করছিল, তার প্রেস কনফারেন্স করছিল। সেই দিনে আজকে যে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটালো, তাতে মমতা ব্যানার্জির যা যা অ্যাচিভমেন্ট, তাতে এক বালতি দুধের মধ্যে চোনা মিশিয়ে দিয়েছে এই দুষ্কৃতীরা। এবং তাদের সেই ক্ষেত্রে ওই ক্লিব প্রশাসন দক্ষিণ 24 পরগনার, দে হ্যাভ ফেইল্ড। তারা মমতা ব্যানার্জির ছবি তো উজ্জ্বল করেইনি, মমতা ব্যানার্জির ছবিকে চুরমার করে দিয়ে গেছে। এইবার আরও আমি বলতে বাধ্য হচ্ছি যে সুব্রত মুখার্জিকে আমরা অনেকেই সম্মান করি, শ্রদ্ধা করি। সুব্রত মুখার্জি 1972 সালে 24 বছর বয়সে এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাকে আমরা মনে করি যে মমতা ব্যানার্জির পর এই দলে একমাত্র উপযুক্ত ব্যক্তি হচ্ছেন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার এবং যিনি ক্যাপেবল,
তার আজকে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেটা শুনে পশ্চিমবঙ্গের অনেক সেন নাগরিক লজ্জায় মাথা হেট করবেন। এই প্রসঙ্গে একটা কথা আমি না বলে পারছি না, 139টা মামলায় যে ঘোষিত পলাতক অপরাধী, সে যখন বুক ফুলিয়ে গ্রেট ইস্টার্ন হোটেলে কনফারেন্স করে গেছে এবং সেখানে কোনো পুলিশ, কোনো আধিকারিক কেউ প্রতিবাদ করেনি, টিএমসি দল প্রতিবাদ করেনি, কুণাল ঘোষ প্রতিবাদ করেনি, কেউ প্রতিবাদ করেনি, তখন মনে হয়েছে যে অমিতাভ মালিকের অন্তরাত্মা কাজে, পশ্চিমবঙ্গ মানুষের যারা সেনার এলিমেন্ট তারা কাজে। এবং পঙ্কজবাবু, আপনি বিমল গুরুং এর কথা বলছেন, আমি আপনার প্রথম বক্তব্যের একটা অংশ থেকে একটা বাক্য নিয়ে আপনি বললেন জেলা প্রশাসন শব্দ ব্যবহার করলেন একটি, আমি রিপিট করতে চাইছি না। আমি বলছি জেলা প্রশাসনের কথা যখন আপনি বললেন, আমি এখানে একটু তথ্য দিই। রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি টুইট করেছেন, তিনি বলছেন যে সকাল 8:19 স্বয়ং মুখ্য সচিবের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি বলেন যে ডায়মন্ড হারবারের এসপিকে তার দায়িত্ব যথোপযুক্তভাবে পালন করতে হবে। 8:30টার সময় স্বয়ং মুখ্য সচিব তাকে ফোন করে জানান যে ডায়মন্ড হারবারের এসপি এবং ডিজিপিকে জানানো হয়েছে এবং তাদের দায়িত্ব সম্পর্কে সতর্ক সচেতন করা হয়েছে। আমার বক্তব্য খুব পরিষ্কার যে এই সতর্কতা রাজ্যপাল যা বলছেন যদি সকাল থেকেই থাকে তাহলে এই ছবি আমরা দেখলাম কি করে? সুমন বাবু, আমি আপনাকে বলছি এটা একটা পুলিশের মানে বিউটিফুল ড্রিল। আমি কাজ করে এসেছি বলে আমি জানি। আমাদের যে বেঙ্গল আইবি আছে 13 লর্ডসেনা রোডে, তারা ডেফিনেটলি খবর দিয়েছিল এই আপনার স্টেট ডিস্ট্রিক্ট প্রশাসনকে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং সেই ক্ষেত্রে যদি ডিস্ট্রিক্ট পুলিশ তাদের ডিউটি ডিসচার্জ করতে ফেল করে তাহলে এইটা ডিস্ট্রিক্ট প্রশাসনের লজ্জা, যে লজ্জাটা আলটিমেটলি মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে গিয়ে জমা পড়ে, যেহেতু তিনি হচ্ছেন এই রাজ্যের হোম মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী। আজকে তার ছবিটা উজ্জ্বল হতে পারতো আজকের দিনে, যেহেতু আজকে 10 বছরের রিপোর্ট কার্ড তিনি বের করছিলেন। সেই দিনে এই ঘটনাটা মোটেই বাঞ্ছনীয় হয়নি। বিরোধী দলের নেতারা স্পেস পাবে, তাদের জায়গা দিতে হবে। জগৎ প্রকাশ নাড্ডাকে কেন এসে বলতে হবে যে আমার ভিআইপি গাড়িতে কনভয়ে হামলা হয়েছে? তিনি তো এইটা বলে যেতে পারতেন যে না, আমি খুব ভালোভাবে ওখানে অনুষ্ঠান করেছি, আমার কোনো গন্ডগোল হয়নি, থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি প্রশাসন। কেন এটা বলতে পারলেন না? এইটা বলতে পারলেন না বলেই আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল। কুণাল ঘোষেরা যতই ওখানে বসে বড় কথা বলুক, তাদের ইন্টারস্পেক্ট করা উচিত যে আজকে কি ঘটনা ঘটেছে। এই ঘটনা যদি প্রকাশ্যে আপনারা নিন্দা না করেন, অন্তর্তদন্ত না করেন, তাহলে কিন্তু আপনাদের প্রশাসন লজ্জার মুখে পড়বে। বেশ, পঙ্কজবাবুকে ধন্যবাদ। আমি কুণালদার কাছে যাব একটা রাজনীতির অংশ নিয়ে, যে এর ফলে তো বিজেপি আরো বলার সুযোগ পাচ্ছে এবং পেয়েছে এবং আজকে বলেও ফেলেছে আরো একবার যে এই রাজ্যে গণতন্ত্র নেই, এই রাজ্যে হেলিকপ্টার নামতে দেওয়া হয় না, এই রাজ্যে সভা করতে দেওয়া হয় না, এই রাজ্যে বিরোধীদের কনভয়ে হামলা হয়। কুণালদা, বিজেপি তো এটা করার জন্যই লাগাতার প্ররোচনাটা দিয়ে যাচ্ছে। সুমন, সবচেয়ে বড় প্রশ্ন, একজন সভা করতে যাচ্ছেন, যেতেই পারেন, মিনি বাস ভর্তি বাইরের লোক ঢুকছে, একটা শান্ত এলাকা। তোমার সভায় যদি লোক না হয়, তুমি জানো, তুমি বাইরে থেকে বাইক মিছিল মিনি বাসে করে লোক এলাকাটায় উত্তেজনা ছড়ানো, কনভয়ের গতি বাড়িয়ে ধাক্কা মারা, অটো চালককে পেটানো, এই আগুনটা জ্বালাবার দরকার কি? ভালো করে গোটা পরিকল্পনাটা দেখতে হবে। একজন সর্বভারতীয় সভাপতি আসছেন, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তাকে যেতে হবে, তাকে অমুক নিশ্চয়ই যাবেন, কিন্তু তিনি তো প্রচারের অভিমুখটা ঠিক করে আসছেন। যার এলাকায় যাচ্ছেন সেই তরুণ সাংসদকে কয়েকদিন ধরে ব্যক্তিগত কুরুচিকর মিথ্যা আক্রমণ করে গোটা এলাকাটায় তারা প্ররোচনা দিয়ে রেখেছেন। আপনি বলছেন বেশ কয়েকদিন ধরে, কয়েক ঘন্টাও না, কয়েকদিন ধরে প্ররোচনা দিয়ে এলাকা তত্ত্ব করে রাখা হয়েছে। আমি দেবজিৎ সরকারের কাছে যাব, নির্দিষ্ট সময় যাব। দেবজিৎ, তৃণমূল কি বলছে তুমি দেখলে? আমি বলছি শুধু তৃণমূল নয়, পুলিশও এই কথা বলছে এবং টুইট করে বলছে। পুলিশ বলছে যে জেপি নাড্ডা সম্পূর্ণ নিরাপদে, আমি কোট আনকোট বলছি দেবজিৎ, গন্তব্যে পৌঁছেছেন, কনভয় কিছু হয়নি। শুধু কনভয়ের অনেক পিছনের দিকে থাকা কিছু গাড়িতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু লোক ঢিল ছুঁড়েছে, এখনো সিচুয়েশন পিসফুল। এ কথা তৃণমূল কংগ্রেস নয়, এই রাজ্যের পুলিশ বলছে। দেবজিতের সময় শুরু এখন। সুমনদা, আপনি দেখবেন যে আজকের যে এই হামলা হয়েছে এটা গণতন্ত্রের উপরে হামলা। শুধু বিজেপির সর্বভারতীয় সভাপতির ওপর হামলা হয়েছে কি হয়নি এই নিয়ে বিচার করবেন না। পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপর্যস্ত, এটা আমরা বারবার বলেছি। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যারা এই পশ্চিমবঙ্গে আছেন তারাও মাঝে মাঝে বলেছেন। চা কফি ফিশ ফ্রাইকে কে ভুলে যায় কে ভোলে না সেটা আলাদা কথা, কিন্তু আমরা আমাদের অভিমুখ ঠিক রেখেছি, লক্ষ্য ঠিক রেখেছি। কুণালদা বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা ওখানে প্ররোচনা দিয়েছি।
আমি গ্রাউন্ড জিরোতে ছিলাম, আপনারা জানেন আমি গত 2-3 দিন ধরে আমরা বাকি সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমি ওইখানে ছিলাম। কোনো প্ররোচনা হয়নি, উল্টো দিক থেকে লাগাতার প্ররোচনা হয়েছে। আমাদের ফ্লেক্স ভেঙে দেওয়া হয়েছে, আমাদের ছবির ফ্রেম লাথি মারা হয়েছে, রাত্রেবেলা আমাদের সমস্ত ফ্ল্যাগ সরিয়ে দেওয়া হয়েছে, সকালবেলায় এমনভাবে ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছিল যেন মনে হচ্ছিল যেন তৃণমূল কংগ্রেস আমাদেরকে অভিবাদন জানাচ্ছে, স্বাগত করছেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা প্রশাসনিক ব্যর্থতা এবং প্রশাসনিক চক্রান্ত এর মধ্যে আছে। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের গাড়ি, আপনাদের যেখানে শুধু আপনার নয় বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়ি যেখানে আসছে, যে গাড়ির কাঁচ ভেঙেছে যেখানে হয়েছে সে তো মিথ্যে কথা নয়, ক্যামেরা মিথ্যে বলছে না। কারা আক্রমণ করেছে সেটাও দিনের আলোর মতন পরিষ্কার। বাস ভর্তি লোক আনা, বহিরাগত আনা, বাইক র্যালি করা, মিছিল করা, এগুলো কোনোটাই হয়নি। 2-1 সেই এলাকার লোক বাইকে করে তারা পেছনে আসছিল এবং তারা বিজেপির সমর্থক, এতেও কোনো সন্দেহ নেই। আমাদের 8-8 জন লোক, 8-8 জন যুবক তারা অসুস্থ, তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমার প্রশ্ন হচ্ছে যে একটা প্রশাসনিক প্রধানের টুইটার হ্যান্ডেল থেকে এরম ডাহা মিথ্যে কি হতে পারে? কত বড় বিকৃত মনস্ক দলদাস হলে এটা হতে পারে? দ্বিতীয়ত, যে ঝিঙের মোড় অর্থাৎ যে সরিষার কাছে ঝিঙের পোল, সেই জায়গাতে আমরা কিন্তু বলেছিলাম এর আগে শ্রমিক ভট্টাচার্যের আমাদের যিনি মুখপাত্র তার উপরে হামলা হয়েছিল। আমরা এই প্রেসিডেন্টকে আমরা রেখেছিলাম, আমরা প্রত্যেকটা জায়গা যে 5টা জায়গা আমরা দেখিয়েছিলাম তার মধ্যে 2টোতে আজকে হাঙ্গামা হয়েছে। আইবি রিপোর্ট কি এসেছে কি না এসেছে বড় কথা নয়, আমরা অ্যাসপারশন এনেছিলাম যে এগুলো এখানে হতে পারে, কিন্তু সেখানেও সাফিসিয়েন্ট দেয়নি। আপনারা দেখাবেন বলছে আগে থেকে জানানো, আগে থেকে আশঙ্কা সম্পর্কে প্রশাসনকে অবহিত করার সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। আমি রাহুল চক্রবর্তীর কাছে যাব। রাহুল, আমি শুধু যোগ করতে চাইব, কুণালদার মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, দীর্ঘ কয়েক দশকের বাম শাসনের শেষের দিকে যখন তার কনভয় সংবাদ মাধ্যম সঙ্গী হতো, শুধুমাত্র কটু গালিগালাজ যুক্ত না, বহু ক্ষেত্রে কনভয় থাকার জন্য সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হতো। আমার মনে আছে 9-এর দশকের শেষের দিকে বহু কাগজ পড়লে এখনো দেখা যায় যে আমার কসবায় একেবারে সরাসরি আমাদের সংবাদ মাধ্যমের গাড়ি আক্রান্ত হয়েছে বহুবার। কিন্তু আমি বলছি যে সেই সময়ও যেমন প্রশাসনের তাতে সম্মান বৃদ্ধি হয়নি, যে যারা শাসক দল, যারা রাজ্য চালাচ্ছে, সেই দলের কিছু মানুষ বিরোধী নেত্রীর বা বিরোধী নেত্রীর সঙ্গে থাকা সংবাদ মাধ্যমের গাড়ি আক্রমণ করছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। আজকের ঘটনায় কি সংবাদ মাধ্যমের ওপর যে আক্রমণ, শুধু বলছি না, গোটা ঘটনায় প্রশাসনের সম্মান বৃদ্ধি হলো? তোমার সময় শুরু এখন। সুমন, তুমি যে কথাটা বললে এটাকে তো অস্বীকার করার কোনো আমার জায়গা নেই, নিশ্চয়ই তাই, সম্মান বৃদ্ধির তো প্রশ্ন নেই। কিন্তু যেটা তোমাকে প্রথম দিকে ভাবতে হবে, আমি পুরো ঘটনাটা শুনছিলাম এবং এমন একটা পারসেপশন তৈরি করা হচ্ছে প্রথম থেকে যে তৃণমূল কংগ্রেসকে কি করে মেলাইন করা যায়, তৃণমূল কংগ্রেস বা সরকারকে কি করে কাঠগোড়ায় তোলা যায়, যেটা কুণাল প্রথম থেকে বলার চেষ্টা করলো। তাহলে লাভটা হচ্ছে, লাভ কে পাচ্ছে এখানে, কার ভাবমূর্তি এখানে উজ্জ্বল হচ্ছে? প্রসঙ্গ তো একটা কথা বুঝতে হবে, রাজনৈতিক লড়াই তাতে কোনো আপত্তি নেই। রাজনৈতিকভাবে যে কোনো ইস্যু নিয়ে, সেটা কর্মসংস্থান হতে পারে, সেটা শিল্প হতে পারে, সেটা শিল্পায়ন হতে পারে, সেটা বেকারত্ব হতে পারে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে বিরোধী দল যদি পশ্চিমবঙ্গে এসে সে বহিরাগত হোক আর না হোক, এখানে যদি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গঠনমূলক সমালোচনা করে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তুমি লক্ষ্য করে থাকবে সুমন, যে বিগত দিনগুলোতে দাঁড়িয়ে কখনো আত্মহত্যা, কখনো খুন, কখনো ছড়াগুলিতে লোক মারার কথা, উলেন রায় ছড়াগুলি লাগলো, অত বড় মিছিলে কারোর কিছু হলো না, কারোর ছড়াগুলির দাগ নেই, খালি উলেন রায়ই লাগলো। সুতরাং এই যে অদ্ভুত ভাবে একটা চক্রান্ত চলছে এবং এই চক্রান্তর অভিমুখ হচ্ছে কি করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা যায়, তাতে তথ্য থাকুক না থাকুক, তাতে লজিক থাকুক না থাকুক, সমস্যা হচ্ছে এখানে এটাকে একটা ঘটনা করে দাঁড় করাতে হবে। কেন? রাজনৈতিক কোনো হাতিয়ার বিজেপির হাতে নেই, রাজনৈতিক সমালোচনা করার জায়গা বিজেপির হাতে নেই, রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করার জায়গা বিজেপির হাতে নেই। সুতরাং দাঁড়িয়ে যে সারদানন্দা, যে দুর্নীতি একসময় দাঁড়িয়ে বিজেপির সরব হতো, সেখানে দুর্নীতিগ্রস্ত সব করা লোককে বিজেপির তলা আশ্রয় নিয়েছে। সুতরাং তারা লড়বে কি নিয়ে? আজকে তৃণমূল কংগ্রেস কি এতই অপরিপক্ক একটা রাজনৈতিক দল যে জেনে বুঝে সেখানে আইন শৃঙ্খলা নেই প্রশ্নে দাঁড়িয়ে যারা চিৎকার করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এসব হাতিয়ার তারা বিজেপির হাতে তুলে দেবে? এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস কি এতই অপরিপক্ক দল যে জেনে বুঝে লড়ে লোক পাঠিয়ে দেবে বিজেপির মিছিলে যে হামলা করো, ইট মারো, ঢিল মারো, জগৎ প্রকাশ নাড্ডাকে মেলাইন করো এবং সেই খবরটা সারা ভারতবর্ষে প্রচার করো, যাতে তৃণমূল কংগ্রেসের গিয়ে নাড্ডা আসাতে গাড্ডায় পড়ে? তা তো করবে না।
সুতরাং করবে কারা, কাদের এখানে করে লাভ আছে? যাদের কাছে কোনো রাজনৈতিক হাতিয়ার নেই সুমন, এই সব অসত্যত্ব দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ রাহুল বলছে যেহেতু বেনিফিশিয়ারি বিজেপি, সুতরাং নিঃসন্দেহে বিজেপি করেছে। আমি রাহুল একবার মনে করিয়ে দেবো, যদিও তদন্ত সাপেক্ষ এবং এখন তদন্ত চলছে, বলা উচিত নয়, কিন্তু ছড়রাগুলি কুলেন রায়ের বুকে লেগেছে, পিঠে লাগেনি। সুতরাং নিঃসন্দেহে তদন্ত যেদিকে চলবে আমাদের নজর থাকবে। প্রণয় রায়, আপনারা বেনিফিশিয়ারি, আপনারা করিয়েছেন। দেখুন, আজকের ঘটনার পরে মুখ্যমন্ত্রী যদি দুঃখ প্রকাশ করতেন, কোনো কমিশন তৈরি করতেন, যারা আজকে সেখানকার নিরাপত্তার দায়িত্বে পুলিশ অফিসার ছিলেন তাদেরকে সাসপেন্ড করতেন, তাহলে আমি ধরে নিতাম যিনি তার সদিচ্ছা আছে। কিন্তু আজকে যেভাবে তিনি উৎসাহিত করেছেন যারা এই কাজ করেছে, এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত। মুখ্যমন্ত্রী বলেন সব বক্তা এই মুহূর্তে রাজ্যপালের কথা, যেটা কিছুক্ষণ আগে আমি রেফার করলাম, এই গোটা প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো। রাজ্যপাল এই বিষয় নিয়ে শুধু মুখ খুলেছেন তা নয়, রাজভবনে ডেকেও পাঠিয়েছেন আধিকারিকদের। আমি প্রতিবেদনটা দেখাবো, তারপরে এই নিয়ে বিশ্লেষকদের কাছে আসবো। বিজেপি সভাপতি ডায়মন্ড হারবার সফর ঘিরে ধুন্ধুমার, আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যপাল। তার সৌজন্যে আরও একবার বিধানসভা ভোটের মুখে ফিরে এলো সেই শব্দ যা 2010 নাগাদ লাগাতার শোনা যেত তৎকালীন বিরোধী তৃণমূল এবং এখনো বিরোধী কংগ্রেসের গলায়, হারমাদ। এদিন ডায়মন্ড হারবারের ঘটনায় জগদীপ ধনকর টুইট করে বলেছেন, নৈরাজ্য আইন শৃঙ্খলার অবনতির রিপোর্ট পেয়ে উদ্বিগ্ন। রিপোর্টে ইঙ্গিত পুলিশের সমর্থনে শাসক দলের হারমাদরা হামলা করেছে বিজেপি সভাপতির কনভয়। রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে সকালে আইন শৃঙ্খলা নিয়ে আশঙ্কার কথা জানানো সত্ত্বেও এটা ঘটল। একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো বার্তাও এদিন টুইটে তুলে ধরেছেন রাজ্যপাল, যেখানে লেখা, সকাল 8:19 মুখ্য সচিবকে জানাই একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ডায়মন্ড হারবারে পুলিশ সুপারের কাজ করার সময় এসেছে। একই সঙ্গে মুখ্য সচিবের থেকে পাওয়া উত্তরের বয়ানও এদিন টুইট করেছেন জগদীপ ধনকর। তাতে লেখা, সকাল 8:30 মুখ্য সচিবের উত্তর, স্যার সতর্ক করা হয়েছে এবং ডিজিপিকেও বিষয়টি জানানো হয়েছে। এরপর রাজ্যপাল টুইটে বলেন, পরের ঘটনা দেখালো আইনের শাসনের অবলুপ্তি ঘটেছে। বিকেলে রাজভবনে যান মুখ্য সচিব ও ডিজিপি। তাঁদের সঙ্গে বৈঠকের পর আরো তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপাল টুইট করে বলেন, মুখ্য সচিব এবং ডিজিপি আমার সঙ্গে দেখা করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পড়ে থাকা বিষয়গুলি নিয়ে কিংবা বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপর হামলার বিষয়ে তাঁরা কোনো আপডেট নিয়ে আসেননি। কোনো বিষয়ে উত্তর না দেওয়ার এই অবস্থান রাজ্য প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিত। পরে আরও একটি টুইট করে রাজ্যপাল জানান, উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের রাজনৈতিক অবস্থান নিয়ে শুক্রবার বেলা 12টায় সাংবাদিক বৈঠক করব। যদিও রাজ্যপালকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। রাজ্যপালের এত বেশি বলেছেন যে কেউই আর বোধহয় ওনার কথা আর লেখাকে বোধহয় সিরিয়াসলি নেয়নি। উনি যদি একটু কম বলেন তাহলে আমরা আরো বেশি সিরিয়াসলি নিই। হারমাদ শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ আর্মাডা থেকে, যার অর্থ হলো জলদস্যু। বাংলার রাজনীতিতে এর প্রয়োগ শুরু হয় বাম আমলে। সেই সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদেরই হারমাদ বলে আক্রমণ করত তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। এমনকি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লেখা চিঠিতেও হারমাদ প্রসঙ্গের উল্লেখ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। যা নিয়ে কম বিতর্ক হয়নি, এই শব্দের প্রয়োগে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। কিন্তু 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে আর সেভাবে হারমাদ শব্দের ব্যবহার দেখা যায়নি। কিন্তু সম্প্রতি 21 বিধানসভা ভোটের আগে ফের একবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে হারমাদ শব্দটি। বুধবার এই নিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সিপিএম এর হারমাদরা রাতারাতি বিজেপির ওস্তাদ হয়ে গেছে। আর বৃহস্পতিবার আরামবাগে সভা থেকে সিপিএম বিজেপির বিরুদ্ধে এই হারমাদ শব্দ ব্যবহার করে আক্রমণ করতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগে ছিল সিপিএম এর হারমাদ, আর এখন হয়েছে বিজেপির জল্লাদ। হারমাদ ও জল্লাদ প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। এভাবে হারমাদ বাহিনী যারা সিপিএম এ ছিল আজকেই তারা তৃণমূলে এসছে, সব সিপিএম এ ছিল, সব এখানে এখন টিএমসি তে এসছে। এই হারমাদ বাহিনী এইভাবে আক্রমণ করেছে। হারমাদ জল্লাদ নিয়ে আবার তৃণমূল বিজেপি দুদলকেই আক্রমণ করেছে বাম কংগ্রেস। যেন সমস্ত হারমাদ এবং জল্লাদরা বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভাগাভাগি করে ঢুকে পড়েছে এবং সেখানে তারা নিজেদের আখের তৈরি করার জন্য কেবলমাত্র হাঙ্গামা সৃষ্টি করে চলেছেন। দেখুন, যারা হাঙ্গামা বাঁধায় হারমাদ হোক জল্লাদ হোক, তারা সেই দলের সঙ্গে থাকে যারা ক্ষমতায় থাকে।
তৃণমূলের নেতারা মাঝে মধ্যে পাগলের প্রলাপ ভুগছেন। সিপিএম এর হারমাদ, অমুকের জল্লাদ, কখনো বলছেন জল্লাদ, কখনো বলছেন হারমাদ। 10 বছর মাননীয় শাসন, কমিশনের পর কমিশন, মামলার পর মামলা, হামলার পর হামলা, কি দেখলেন? একটা জিনিস প্রমাণ করতে পারলেন, দেখাতে পারলেন, স্পষ্ট করতে পারলেন? বছর ঘুরলেই বিধানসভার ভোট, তারই মাঝে রাজ্য রাজনীতিতে প্রত্যাবর্তন হারমাদ শব্দের। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন এই মুহূর্তে সব থেকে বড় খবর আমার মোবাইলে এসে পৌঁছলো যে কেন্দ্র সরকার রাজ্যপালের কাছে, রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো। আবার বলছি, কেন্দ্র সরকার রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো। এছাড়া ইউনিয়ন হোম সেক্রেটারি তিনি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন যে আজকে বিজেপির প্রধান জগৎ প্রকাশ নাড্ডারও কনভয়ে যে হামলা হলো তার জন্য অবিলম্বে রাজ্যের মুখ্য সচিব যেন নাড্ডার নিরাপত্তা তা সুনিশ্চিত করেন। আবার বলছি, জেপি নাড্ডার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রের থেকে ইউনিয়ন হোম সেক্রেটারি তিনি সরাসরি চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলকে চিঠি লিখে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বললেন। আমি বিশ্লেষক এবং অধ্যাপক শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, রাজ্যপালের কথায় আছি। রাজ্যপাল আজকে ফ্ল্যাশব্যাকে ফেরার দিন। আমি কসবায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং সংবাদ মাধ্যমের ওপর সেই ইট ছোঁড়ার ঘটনা বলছিলাম। বলতে বলতে হারমাদ শব্দ, বহু দশক পর আবার সেই হারমাদ শব্দ ফিরে এলো। রাজ্যপাল টুইটে লিখছেন তিনি যে সতর্ক করে দিয়েছিলেন সেই সতর্ক করে দেয়া সত্ত্বেও কোট আনকোট যাব, শাসক দলের হারমাদ এবং রাজনৈতিক পুলিশের সমর্থনে এই ঘটনা ঘটেছে। এটা প্রমাণ করে যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আপনার সময় শুরু এখন। দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো কিছু সমস্যা হচ্ছেই, এবং সেটা কি কারণে হচ্ছে সেটা এক পক্ষ আর এক পক্ষকে দোষ দিচ্ছেন, এবং সেখানে এমন অনেক আলোচনায় এমন কিছু উঠে আসছে, নেতা নেত্রীরা এমন কথা বলছেন যে মাঝে মাঝে কিন্তু সেই পাগলা দাসুতেই ফিরে যেতে হচ্ছে। অর্থাৎ আজকে যখন বিজেপি বলছে যে তৃণমূল এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তৃণমূল বলছে এটা বিজেপিরই চক্রান্ত, তখন তো এই প্রশ্ন আসতেই পারে যে আজকে ওই সময় সুজন চক্রবর্তী বা শতরূপ ঘোষ বা তন্ময় ভট্টাচার্য কোথায় ছিলেন? এমন তো হতেই পারে যে সিপিএম গোটা ঘটনাটা ঘটিয়েছে, এবং এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় হয়তো বিজেপি বা তৃণমূলের চেয়ে সিপিএম অনেক বেশি শক্তিশালী, সেই জন্য এই গোটা চক্রান্তটা সিপিএম করেছে। অর্থাৎ দুটো রাজনৈতিক দল যখন একে অপরের সম্বন্ধে কথা বলছে তখন তারা মাথায় রাখছে না যে তাদের মধ্যে একদল রাজ্যে ক্ষমতায় আছেন আর একদল কেন্দ্রে ক্ষমতায় আছেন। সেইখানে কেন্দ্রের যে পুলিশ বাহিনী আছেন তাদের যে সুরক্ষা চক্র আছে, রাজ্যের পুলিশ বাহিনী আছেন এবং সুরক্ষা চক্র আছে। একজন এত বড় গুরুত্বপূর্ণ নেতা তিনি এসছেন বিজেপির হয়ে, এবং তিনি আমাদের রাজ্যে এসছেন, এবং সেই সময় ঘটনাটা ঘটছে কি আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন যাচ্ছেন তখন সেখানে কোনো সুরক্ষা বলয় নেই। তাহলে এই ধরনের বড় মাপের নেতারা যখন আমাদের রাজ্যে আসছেন এবং একটা নির্বাচনী প্রচারই হোক বা যে কোনো একটা সভাই হোক, আমার কাছে শুনে যতদূর মনে হলো আজকে তো নাড্ডার সভাটি খুব বড় কোনো সভা ছিল না, একেবারে ছোটখাটো একটা সভা ছিল। আসলে এই ধরনের যে অস্থিরতার পরিস্থিতি, এই পরিস্থিতি সৃষ্টির মূল কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যে মূল বিষয়ের ওপর রাজনীতি দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে বন্দুকের নলই সমস্ত ক্ষমতার উৎস। অর্থাৎ কোনো ভোটে যখন হবে তখন উন্নয়ন নিয়ে আলোচনা হবে না, তখন আলোচনা হবে না রাজনৈতিক বিষয় নিয়ে, তখন কোনো আলোচনা হবে না নীতি নিয়ে, আলোচনা হবে কার গায়ের জোর কত বেশি তাই নিয়ে, এবং সেইখানে কে চক্রান্ত করছেন কে করছেন না সেটাও বোঝা যাবে না। এই যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে, আমার মনে হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একটু দায়িত্ব নেবেন, রাজ্যপালও একটু দায়িত্ব নেবেন যে এই ঘটনা সত্যিকারের কারা ঘটাচ্ছে নাকি দুটো দল মিলে ঘটাচ্ছে, যাতে ভোটের সবচেয়ে বেশি অংশটা এই দুটো দলের কাছে আছে। এই রাজনৈতিক বিশ্লেষণেরও কিন্তু একটা প্রয়োজন আজকের দিনে। আপনি বলছেন সচেতন মেরুকরণের প্রক্রিয়া এর মধ্যে কাজ করছে কিনা? দুটো শব্দ আপনার একেবারে আপনি যে অংশে বলছিলেন তার সঙ্গে খুব প্রাসঙ্গিক, একটা পেশি শক্তি, একটা এলাকা দখল। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে যারা চর্চা করেন কোনো নতুন শব্দ নয়, কিন্তু আমি এর সঙ্গে আরেকটা বিষয় যোগ করে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, কেন্দ্র রাজ্য সম্পর্ক। এই মুহূর্তে একদিক থেকে যেটা বললাম যে কেন্দ্র অবিলম্বে রাজ্যপালের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো, এবং রাজ্যের মুখ্য সচিবকে কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্টের ইউনিয়ন সেক্রেটারি তিনি একেবারে স্পষ্ট চিঠি লিখে নির্দিষ্ট করতে বললেন, জেপি নাড্ডার নিরাপত্তা সুনিশ্চিত করতে বললেন। আপনার সময় শুরু এখন। বিশ্বনাথ বাবু, কেন্দ্রীয় সরকার ঠিক কি চাইছে?
দেখুন, রাজনৈতিক কর্মীদের আমরা যারা দেখি, সিপিএম, কংগ্রেস, বিজেপি হতে পারেন, তাদের পক্ষে গাড়িতে ঢিল মারা, তাদের পক্ষে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা সম্ভব নয়। যারা এই কাজগুলো করেন আসলে তারা রাজনৈতিক দুর্বৃত্ত বা রাজনীতির বলা যায় যে গুন্ডা। এবং আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে আপনি আপনার রাজনীতির জন্য এই গুন্ডাদের ব্যবহার করে রাজনীতির ফয়দা লুটতে পারেন, আগামীকাল আপনার বিরুদ্ধে যেতে পারে। উদাহরণ হিসাবে বলছি, কাইজার এর বাহিনী বা সৈকত বাহিনী, এগুলো সিপিএম তৈরি করেছিল মমতার বিরুদ্ধে লড়াই করার জন্য। আজকে কাইজার সৈকতরা কিন্তু সিপিএমকে এন্টার দক্ষিণ 24 পরগনা থেকে উৎখাত করে ছেড়েছে। ফলে আজকে আপনি তাদেরকে ব্যবহার করছেন, আগামী দিন আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আর তৃণমূল কংগ্রেসের 19-এর নির্বাচনের ফল যে খারাপ হয়েছিল, সেটা মূলত 18-র পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি রক্তপাতের যে নির্বাচন, 100-র উপর মানুষের মৃত্যু হয়েছিল, বিরোধীরা নমিনেশন দিতে পারছিল না, সেই কারণে গ্রামাঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। এতে বিজেপির কোনো আলাদা কোনো ক্রেডিট নেই, তৃণমূল কংগ্রেসের গাজোয়ারি রাজনীতির বিরুদ্ধেই মানুষের রায় ছিল। একই সাথে আপনাকে বলতে চাই যে ডায়মন্ড হারবার এমন একটা কনস্টিটিউয়েন্সি, গত কয়েক বছরের যদি স্টাডি আপনি করেন, তাহলে বিরোধীদের এখানে কোনো স্থান নেই। কেন ডায়মন্ড হারবারে ধারাবাহিকভাবে যদি পঞ্চায়েত নির্বাচনে একটা বিরোধী লোক প্রার্থী দিতে পারেনি, সুজন চক্রবর্তী শত চেষ্টা করেও প্রার্থী দিতে পারেনি, আর্যভট্ট খানের মতো সাংবাদিককে পিটিয়ে করা রেখা হয়েছিল। এবং আপনি লোকসভা নির্বাচনে যদি দেখেন, ফুয়াদ হাকিম বিরোধী দলের প্রার্থী ছিলেন সিপিএম এর, তাকে বারবার আক্রান্ত হতে হয়েছিল, অন্য বিরোধী দলকে আক্রান্ত হয়েছিল এবং 450 বুথে বিরোধী শূন্য করে কার্যত লুট করে সেখানে বড় মার্জিনে জিতেছিলেন যিনি, তারও তো লজ্জা হয়। মানে আমার প্রশ্ন, গণতন্ত্রটা শুরু হবে তো আমার ঘর থেকে, আমি দেশের গণতন্ত্র বলবো আর আমার নিজের ডায়মন্ড হারবারে গণতন্ত্র থাকবে না, তাহলে মানুষ আমাকে বিশ্বাস করবে না। একই সাথে আপনাকে বলি, এটা কেন্দ্র রাজ্যের চর্চা, আমি কেন্দ্র রাজ্যের আমি প্রসঙ্গে আসবো, কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কুণাল ঘোষ। আমি খুব সংক্ষেপে দুটো পয়েন্ট বলতে চাই। এক হচ্ছে, শুভময়দা খুব সুন্দরভাবে পাগলা দাশুর কথা বলেছেন, আমি সেটাকে সাপোর্ট করে বলছি। এই সুকুমার রায়ের পাগলা দাশু সংকলনের শেষ গল্পটা হচ্ছে নতুন মাস্টার, আর তার গল্পের থিম হচ্ছে যে যত অন্যায় করুক না কেন, তবে রে হরিপ্রসন্ন বলে হরিপ্রসন্নকেই মারা হতো, যেটা এখানে তৃণমূল কংগ্রেসকে মারা হচ্ছে। ফলে এটা খুব সুন্দর একটা উদাহরণ। 2 নম্বর হচ্ছে, তৃণমূল কংগ্রেস বড় জোর আজ কি করেছে, তারা কালো পতাকা বা একটা পথসভা করেছে, সেটা আর হামলা, ইট মারা, দুটো কিন্তু শুধু তাই নয়, ছিল আপনাদের এবং সুইগিতে অর্ডার দিয়ে আপনারা ডিফেন্স করবেন না, সুইগিতে অর্ডার দিয়ে কারণ আপনাদের এই ছবিটা দরকার ছিল। তৃণমূল কংগ্রেস এখানে নীতিগতভাবে সভা করেছে, আর আপনাদের দরকার ছিল ন্যাশনাল একটা প্রচারের জন্য এইভাবে আক্রান্ত হওয়ার ছবি তৈরি করা। 8 মাস পরে এই জিনিস আপনারা দেখাবেন। আমি এবং বিশ্লেষকদের কাছেও যাব, কিন্তু আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দিয়ে অসংখ্য মন্তব্য আসছে। এই নিয়ে আমি দ্রুত কয়েকটা মন্তব্য বিরতিতে যেতে যেতে পড়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে যারা লিখছেন, দ্রুত কয়েকটা মন্তব্য। সৌম্যদীপ বিশ্বাস তিনি লিখছেন, মানুষের কি কাজ নেই যে কথায় কথায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে? পীযূষ কান্তি পাল লিখছেন, হামলায় রাজনৈতিক লাভ হবে বিজেপির, তাই হামলা কারা করেছে সেটা বোঝাই যাচ্ছে। অনিন্দ পাল লিখছেন, তৃণমূল শাসন অন্ধকারের যুগ আর মোদী শাসন সব বেঁচে দেয়া। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, নেতাদের ওপর এভাবে হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিপ্লব সামন্ত লিখছেন, ভোটের আগেই এই অবস্থা, ভোটে কি হবে? তুষারকান্তি দাস লিখছেন, বারবার নাড্ডা অমিত শাহকেই এই রাজ্যে প্রচারে আসতে হয় কেন? কিশোর হাজরা লিখছেন, এরপর কি আর শান্তিপূর্ণ বিধানসভা ভোট আশা করা যায়? নন্দন পাল লিখছেন, এত বড় ঘটনা ঘটলো, পুলিশ প্রশাসন কি করছিল? খুব বড় প্রশ্ন। এবং অবশ্যই বিধানসভা নির্বাচনের এইটা যদি শুরুতেই হয়, তাহলে বিধানসভা নির্বাচনের তারিখ যত এগোবে, এই বাকি থাকা মাসগুলো যত কমবে, তাহলে কি উত্তেজনা, হিংসা, রক্তপাত আরো ক্রমশ বাড়বে। আপনাদের আরো একবার বলবো যে খানিকক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে কেন্দ্র
এই রাজ্যের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে একেবারে তাকে নির্দিষ্ট করতে বললেন যে জেপি নাড্ডার যে সুরক্ষা তা যেন এনশিওর করা হয়, তা যেন নিশ্চিত করা হয়। রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল চিঠি লিখেছিলেন হেস্টিংসের ঘটনা নিয়ে, যে নাড্ডার নিরাপত্তার গাফিলতি ছিল, এবং তাই নিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কটাক্ষ করেন। আমি প্রতিবেদনটা দেখাবো। কালকে হেস্টিংসের ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক চাপানোতর দেখুন। मैं तो आज इसलिए सुरक्षित हूं क्योंकि मेरे पास बुलेट प्रूफ गाड़ी थी, अन्यथा किसी कोई गाड़ी नहीं छूटी जिस पर अटैक नहीं हुआ है। ये गुंडा राज जो हमने देखने को मिला है, इसको नस्तो नाबूद करना है और प्रजातंत्र को यहाँ पर खिलाना है। इस बात को हमको समझना चाहिए। কালকে হেস্টিংসে যান গিয়ে দেখুন কারা ছিল, ওইটাতে কারা ছিল। তোমার দলে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে এসেছিল, আমাদের বুকের পাঁজর ভেঙে দিয়ে গিয়েছিল, তারা। তোমার দলের লোককে দিয়ে তুমি নাটক তৈরি করছো, তোমার দলের লোককে দিয়ে তুমি নাটক সাজাচ্ছ। বুধবার কলকাতায় পা রেখে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। হেস্টিংসের আগরওয়ালা হাউসে বিজেপির পার্টি অফিসের সামনে তাঁর গাড়ি আসতে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান জনা 50 ছেলে। পাল্টা তাঁদের দিকে তেড়ে যান বিজেপির কর্মীরা। বাঁশ লাঠি হাতে দেখা যায় অনেককেই। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা রাকেশ সিং। কোন ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গন্ডগোলের জন্য ফেরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন রাকেশ। পাল্টা অভিযোগ উড়িয়ে দেন ফেরহাদ। কাল আপনার নামে হেস্টিংস থানায় কমপ্লেন করেছে রাকেশ সিং, কি বলবেন? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? এরপরে জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে অমিত শাহকে চিঠি লেখেন দিলীপ ঘোষ। চিঠিতে তিনি দাবি করেন বুধবার পুলিশ বিক্ষোভকারীদের থামাতে হস্তক্ষেপ করেনি এবং তাদের নাড্ডার গাড়ির সামনে আসতেও কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি রাজ্য সরকারের তরফে পাইলট কার্ড দেওয়া সত্ত্বেও নাড্ডার গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বারবার বাধার মুখে পড়েছিল। অনেক ট্রাফিক সিগন্যালেই তার গাড়িকে থামতে হয়েছে। দেশের সর্বভারতীয় পার্টির সভাপতি বাংলায় আসছেন, তার সুরক্ষার ব্যবস্থাও নেই। আমি হোম মিনিস্টারকে এগুলো সব লিখেছি যে এইভাবে অসহযোগিতা করা হয়েছে এবং পুলিশের সামনে অনেক জায়গায় ঝামেলা হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দেখতে। পাইলট কার কিছু নেই, যেখানে যেখানে গেছেন সিগন্যাল পর্যন্ত বন্ধ করা হয়েছে, এটুকু সহযোগিতা নাই। দিলীপ ঘোষ চিঠি লিখেছে কেন্দ্র সরকারের কাছে যে আমাদের সর্বভারতীয় সভাপতি বাংলায় এসছে, তার গাড়ি কেন ট্রাফিক সিগন্যালে দাঁড়াবে। আমি দিলীপ বাবুকে জিজ্ঞেস করতে চাই, যেভাবে আপনারা লকডাউন ঘোষণা করেছিলেন, তার ফলে আজকে লক্ষ লক্ষ মানুষ ফ্লাইওভারের নিচে দিন রাত কাটিয়েছে, তাদের জন্য কবার চিঠি লিখেছে। সকালে এই নিয়ে নাম না করে খোঁচা দেন তৃণমূল নেত্রীও। একজন ভদ্রলোক এসছেন, দেখলো আর কেউ না কেউ আসেন, উনি নাকি মিটিংয়ে যাবেন, ভীষণ ভয় পাচ্ছেন। আমার বাবা এত ভয়, বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, আর্মি এতগুলো গাড়ি নিয়ে ঘুরে ঘুরে চড়ে চড়ে বেড়াচ্ছে। তবে বুধবার হেস্টিংসের গন্ডগোল বড় আকার না নিলেও বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার যাওয়ার পথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। जब मैं जंगल राज कहता हूं तो मैं ऐसे ही नहीं कहता हूं। आप देखिए हमारे कैलाश विजयवर्गीय जी, आप देखिए हमारे राहुल सिन्हा, आप इनकी गाड़ियों को देखिए। मैं तो आज इसलिए सुरक्षित हूं क्योंकि मेरे पास बुलेट प्रूफ गाड़ी थी, अन्यथा किसी कोई गाड़ी नहीं छूटी जिस पर अटैक नहीं हुआ है। ये गुंडा राज जो हमने देखने को मिला है, इसको नस्तो नाबूद करना है और प्रजातंत्र को यहाँ पर खिलाना है। পাল্টা বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তেলকারে একটা কাচের একটা ইট এসে পড়ছে, তো বন্ধুটা কে দেখলো, কি করে দেখলো, ছবিটা কি করে তুললো, ভিডিওটা কি করে তৈরি হলো, এত তাড়াতাড়ি সব হয়ে গেল। ইউ আর সো স্মার্ট। এদিনের ঘটনার পর জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে তিনি বলেন, হামলার ঘটনার তদন্ত হওয়া উচিত। এর আগে সকালে নাম না করে বিজেপিকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বাংলায় রোজ বোম নিয়ে বেরিয়ে পড়ছে, রোজ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে,
আর নিজেই নিজেকে থাপ্পড় মারছে, মেরে বলছে মাল্যকে তৃণমূল জবাব দাও। এদিকে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘিরে যখন তুঙ্গে রাজনীতি, তখন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সরিষার একজন অটো চালক। তাঁর দাবি, বিজেপির কনভয় থেকে নিরাপত্তা রক্ষীরা নেমে এসে তার অটো ভাঙচুর করেন, মারধর করা হয়। গাড়ি অনেক গাড়ি আসছিল একসঙ্গে, আমাকে বললো গাড়ি সাইডে দিয়ে পাঁচজন বললো, গাড়ি আমাকে মারলো, আমাকে মারতে গিয়ে আমি দেখে দিচ্ছি আমাকে হাতে। একটা চায়ের দোকানের সামনে না বাস স্ট্যান্ডের সামনে কোথায় তোমার 50টা গাড়ির লেজুর কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটা প্ল্যানিং করে করেছিলেন। আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে। সব মিলিয়ে উত্তপ্ত রাজনীতি। ঋত্বিক মন্ডল, আশাবুল হোসেন ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজবাবু, এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠি মুখ্য সচিবকে, রাজ্যপালের কাছে কেন্দ্রের রিপোর্ট চাওয়া, এটা অনেকে মনে করছেন যে প্রশাসনকে চাপে রাখার একটা কৌশল। প্রশাসন সত্যি এটার উপর, প্রশাসনের উপর চাপ বাড়ে? না না, এটা করতে হবে কেন আমাকে বলুন তো? আমরা এই কাজটা হাতে কলমে করে এসছি। আমি রাজ্যে ভিআইপি সিকিউরিটি চার্জে ছিলাম দীর্ঘদিন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বামফ্রন্টের আমলে যখন বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি কোনো পুলিশের এসকর্ট নিতেন না, কিন্তু আমরা সবসময় ওনাকে ফলো করতাম এবং ওনাকে আমরা সবসময় সিকিউরিটি রেন্ডার করতাম। উনি খুব ভালো করে জানেন যে আমরা কখনো সিকিউরিটি আমাদের ফেলিওর হয়নি। উনি অনেক সময় অনেক কটু কথাও বলেছেন যে আপনারা কেন পিছন পিছন ঘুরছেন, কিন্তু আমরা আমাদের কাজ করেছি, একবারও কিন্তু আমাদের কোনো সিকিউরিটি ল্যাপস হয়নি। আজকে আমরা যখন বলছি অতিথি দেব ভব বসুধৈব কুটুম্বকম, এই কথাগুলো কি শুধু আপনার বুকিশ কথাবার্তা? আমরা কেন এনশিওর করতে পারবো না? আমরা কেন বেঙ্গল থেকে মডেলটা দেখাতে পারবো না যে রামমোহনের দেশ, চৈতন্যের দেশ, বিবেকানন্দের দেশে আমরা সবাইকে মডেল আমরা দেখিয়ে দেবো আমরা পারি, আমাদের থেকে বাকি লোক শিখবে, বাকি ভারতবর্ষ শিখবে। সব থেকে দুঃখের কথা এই যে আজকে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারিকে বলতে হবে, রাজ্যের চিফ সেক্রেটারিকে ডু দিস অ্যান্ড ডু দ্যাট? এটা উই নো ভেরি ওয়েল হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। এইখানে আমাদের ব্যর্থতা। আমি লিডারশিপকে বলছি না, পলিটিক্যাল লিডারশিপকে বলছি না, আমি আমলাদের কথা বলছি, আমি আইএস আইপিএস দের কথা বলছি। আর দে ফেইলিং ইন ডিসচার্জিং দ্য ডিউটি প্রপারলি? তারা একবার ভাবনা চিন্তা করুক। তাদের সামনে কিন্তু অনেক কোশ্চেন মার্ক আগামী দিনে। আপনি তাদের ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন সেই কথা তুলে ধরছেন। বিশ্বনাথ চক্রবর্তী, কেন্দ্র রাজ্য সম্পর্ক, যেখানে আপনাকে থামিয়েছিলাম। বিশ্বনাথ বাবু। সুমনদা, যেটা বাস্তবে দেখা যাচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্কটা প্রশাসনিক জায়গা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি না। কেন্দ্র রাজ্যের সম্পর্কটা কার্যত পশ্চিমবাংলার ক্ষেত্রে রাজনৈতিক একটা ইস্যু। মানে এটা দীর্ঘদিন বামেরা কেন্দ্র রাজ্যের সম্পর্কের প্রশ্নটাকে রাজনৈতিক ইস্যু করেছিল এবং কেন্দ্র বিরোধী অবস্থান নিয়ে পশ্চিমবাংলার রাজনীতিকে মজবুত করেছে বামেরা। বছরে একটা বন্ড, কেন্দ্র বিরোধী বন্ড করত। ফলে এটা ধারাবাহিকভাবে সেই বামের আমলের যে কেন্দ্র বিরোধী অবস্থান এবং তার রাজনীতির ডেভিডেন্ড বামেরা বারবার পেয়েছে, সেই রাজনীতিটা কন্টিনিউ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কাউন্টার করবার জন্য কেন্দ্রের যে বিভিন্ন ধরনের আপনি চাপগুলো বলছেন, সেই চাপগুলো কিন্তু জারি আছে। বিজেপি সেটাকে কাউন্টার করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত গত কয়েক বছর যদি আপনি লক্ষ্য করেন, তাহলে একটা কেন্দ্র বিরোধী অবস্থান তার আছে, কিন্তু একই সাথে তার রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে। ধরুন আজকে উনি ধর্মতলাতে কৃষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন, কিন্তু একই সাথে সর্বভারতীয় স্তরে যখন কেন্দ্র বিরোধিতা প্রশ্নটা আছে, সব রাজনৈতিক দলগুলো এককাট্টা হয়ে যখন রাষ্ট্রপতির কাছে যান, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সেই দলে যুক্ত হন না। তখন তিনি কিন্তু ওই কৃষক বিরোধী আন্দোলনে সই করেন না। তিনি কিন্তু তখন বারবার দেখা যায় যে সিএ এনআরসি নিয়ে তিনি আন্দোলনে নামছে কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু তুই যখন সিএ এনআরসি প্রশ্নে যখন সংসদের আইন পাস হচ্ছে, তখন তার সাংসদরা অনুপস্থিত, একাধিক সাংসদ অনুপস্থিত। বিমার বিলে যখন তিনি কেন্দ্রের বিরোধিতা করছেন, তখন সেই বিমার বিলের সংসদে তিনি অনুপস্থিত থেকে কার্যত নরেন্দ্র মোদীকে বিল পাস করতে সাহায্য করছেন। আমি একদিকে রাজনৈতিক কারণে বিরোধিতা, ভোটের কারণে, আর অন্যদিকে দেখছি আমি কিন্তু ক্রমশ নরেন্দ্র মোদীর সাথে তার সহ অবস্থান এবং সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং মানবেন দিচ্ছেন না। এটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু পলিটিক্যাল বিশ্বনাথ দা একটা পুরো নির্দিষ্ট 2 পয়সার প্রেসের তোলা ছবিকে কি বিশ্বাস করছেন না? ব্যাখ্যা করছেন আপনারা আগে এটা বলুন, 2 পয়সার প্রেসের তোলা যে ভিডিও তাকে বিশ্বাস করছেন না, আপনাদের দলদাস পুলিশের স্টেটমেন্টকে বিশ্বাস করতে বলছেন। দেখা হয়েছে দলদাস পুলিশের স্টেটমেন্টকে বিশ্বাস করতে বলছেন। জুলাই
মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি দেখানো হচ্ছে সেটা 2% প্রেসের বিশ্বাস করছেন না, আর আপনাদের দলদাস পুলিশকে নিচ্ছে সেটা বিশ্বাস করতে বলছেন মানুষের একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ করে কিন্তু যে বাকযুদ্ধের এবং যে উত্তাপের ইঙ্গিত আপনারা স্টুডিওতে দেখছেন, আজ গোটা দিন ধরে রাজ্য রাজনীতিতে সেই উত্তাপ ছড়িয়েছে। দেখুন, 200 सीटों से ज्यादा भारतीय जनता पार्टी चुनाव जीत करके आएगी, ये मैं आपको बताना चाहता हूँ। भारतीय जनता पार्टी कमिटेड है। हम आने वाले समय में डबल इंजन की सरकार बनाएंगे। वेस्ट बंगाल में भी हमारी सरकार बनेगी। খেলতে যাও, বড় কবে খেলবে? জনগণ থাকুক দর্শক, তোমরা একদিকে থাকবে, আমি একা থাকবো একদিকে। আমি দেখিয়ে দেবো কার কত কবজির জোর। হুঙ্কারের পাল্টা চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী সরকার কোন গণতন্ত্র মানছেন না, কোন রাজ্য সরকারের সীমাবদ্ধতা মানছে না। হিটলার একদিন এইরকম করে হিটলার হয়েছিল, মনে রাখবেন। চাউশেস্কু একদিন এইভাবে চাউশেস্কু তৈরি হয়েছিল, মুসলিনি একদিন এইভাবে মুসলিনি তৈরি হয়েছিল। দিলীপ বাবুদের বলবো, আপনারা স্বাস্থ্য সাথীর কাজ আগে করিয়ে রাখুন, কেননা মমতা ব্যানার্জি আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে। আর যখন মমতা ব্যানার্জি ফিরবে, দেখবেন বিজেপির নেতা কর্মী যারা আছে সবাই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়বে। আপনাদের চিকিৎসার দায়িত্বটা আর কেউ নেবে না, মমতা ব্যানার্জি নেবে। স্বাস্থ্যসাথী কার্ডটা আগে থেকে করিয়ে রাখুন। কটাক্ষের পাল্টা হুঁশিয়ারি। একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে মতো কাজ করছে, আমরা তাকে কালীঘাট থেকে বেরোতে দেবো না যদি দল আমাদের পারমিশন দেয়। আজকে ডায়মন্ড হারবারটা কি শুধুমাত্র ভাইপোর? এই ডায়মন্ড হারবারে একটাও ভোট হতে দেয়নি ওখানকার যে সাংসদ নির্বাচিত হয়েছেন, উনি তো গুন্ডাগর্দি করে সাংসদ হয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এখানে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেওয়া হয় না। গুন্ডা, তোলাবাজ আর তার সঙ্গে পুলিশ হাত মেলায়। পুলিশের সঙ্গে গুন্ডারা হাত মিলিয়ে এই কাজ চালাচ্ছে এবং ভাইপোর ইন্ধনেই এই কাজ হচ্ছে। যারা তৃণমূলের হয়ে আজকে হামলা করছে, তাদেরই একটা অংশ ডুবন্ত নৌকা দেখে এখন বিজেপি নৌকায় গিয়ে উঠছে। কর্মসূচির পাল্টা বিদ্রুপ। আমরা চাই বাংলায় 10 কোটি মানুষের 10 কোটি মানুষই এই স্বাস্থ্য সাথীর আওতায় আসুক। अभी कहा गया कि ममता जी द्वारे द्वारे, पहले ममता जी वारे न्यारे, अब द्वारे द्वारे, और चुनाव के बाद फिर वारे न्यारे। लेकिन बंगाल की जनता अब छोड़ने वाली नहीं है। द्वारे द्वारे घूमो, चाहे जैसे घूमो, आपको बंगाल की जनता छुट्टी देने वाली है। जमीन आपकी खिसक चुकी है, यह हम आपको बताना चाहते हैं। রাজনীতি থেকে সংস্কৃতি, দরজা থেকে বাদ পড়ছে না কিছুই। क्या रविंद्रनाथ टैगोर ने यह भाषा सिखाई थी, तू तड़ाक की भाषा? क्या श्री अरविंदो ने यह भाषा सिखाई थी? यह सभ्यता की जननी बंगाल आज ममता जी के राज में जिस तरीके से लोअर हाइट्स पर आ गया है, इसको हमको फिर से ऊपर उठाना है और सोनार बंगाल बनाना है। इसको हमको समझना चाहिए। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে যে বিতর্ক তৈরি করেছে বিজেপি, বাংলার সংস্কৃতির মেরুদণ্ডে আঘাত করছে যারা, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো বুকে নিয়ে বলুন আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। আর একটা কথা মনে রাখবেন, বিজেপি বাংলার পার্টি নয়, ওটা দিল্লির পার্টি, এবং দিল্লি থেকেও গুজরাটের পার্টি। দুর্নীতি ইস্যুতেও একে অপরের বিরুদ্ধে সরব। कट मनी जीवन का तरीका हो गया है वेस्ट बंगाल में, और टोलाबाजी और सिंडिकेट में भी बालू सिंडिकेट और कोयला सिंडिकेट, जिसको बोलते हैं कि यहां लूट हो रही है, लूट, और राजनीतिक संरक्षण में हो रही है। ममता जी के द्वारा डायरेक्टली संरक्षण में हो रही है। যার সবচেয়ে বেশি করাপশন এখন হয়েছে বাবুদের 1 নম্বর ছানা। আর তৃণমূলে থাকলে তারা সারদা নারদার ছানা, আর বিজেপিতে গেলে রত্ন গর্ভা, একেবারে রত্নের ছানা। আগামী দিন প্রমাণ হবে তৃণমূলের আমলে হয়নি সারদা, সিপিএম এর আমলে হয়েছে। আর বিজেপি তুমি সব জানতে।
সব মিলিয়ে ভোটের অনেক আগে থেকেই যুদ্ধ শুরু। ময়ূর ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ, রুমা পাল, এবিপি আনন্দ। প্রণয় রায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি বাংলার পার্টি নয়, দিল্লির পার্টি, স্পেসিফিক্যালি বলছেন গুজরাটের পার্টি। দেখুন সুমনদা, শওকত মোল্লা, জাহাঙ্গীরদের নেতৃত্বে আজকে হামলা চলেছে রাস্তায়, আর এখানে কুণাল ঘোষ এবং এদের নেতৃত্বে আমার কণ্ঠরোধ করা হচ্ছে। আশা করি বিনা বাধায় আমি বলতে পারবো। প্রথম কথা হচ্ছে, দেখুন মমতা ব্যানার্জি অনেক কথা বলেন, উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলোর উত্তর দেওয়ার জায়গা থাকে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে এই পশ্চিমবঙ্গ ছিনিয়ে এনেছিল পূর্ব পাকিস্তান থেকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই পশ্চিমবঙ্গের সৃষ্টি না করতেন, উনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ আজকের ভারতীয় জনতা পার্টি। বরঞ্চ এটা আজকে আমাদের কাছে অনেক সময় লজ্জা লাগে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলার একজন নেতা হয়ে যে দলটা প্রতিষ্ঠা করলেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো, কিন্তু এখনো আমরা এই রাজ্যের বিস্তারিত আমার অনুষ্ঠানও আছে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে, দর্শকরা আরেকবার সেটা দেখতে পাবেন। কিন্তু আমার বক্তব্য, এটা নির্বাচনে ইস্যু হতে চলেছে এই বছর। একবার কথা বলার আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যে বারবার না, যে ডক্টর শ্যামাপ্রসাদ এমপি কথায় কথায় শোনায়, একজনকেও পূর্ণমন্ত্রী করেননি। দিল্লিতে কোন বাঙালি পূর্ণমন্ত্রী নেই। আপনি ঢুকছেন এদের ভোট দিয়ে তৎকাল বিজেপি সারাক্ষণ হিন্দিতে বক্তৃতা, পরিযায়ী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যারা বাংলার বাইরে বেরোতে পারলো না, তারা বাঙালিদের আমি আবার আজকের ঘটনায় ফিরবো। এই যে বঙ্গোপসাগরের দুদিন জেপি নাড্ডার ঘটনাবহুল কাটছে, তাতে বিজেপি রাজনৈতিকভাবে নির্বাচনে কি ভিকটিম কার্ড খেলতে পারবে? রাজনৈতিক লাভের যদি একেবারে তুল্যমূল্য বিচার করি, হাতের দাঁড়িপাল্লা রেখে, কার লাভ কার ক্ষতি, ক্ষতি হলে বা লাভ হলে কতটা, দেখুন। বৃহস্পতিবার বিজেপি সভাপতি ডায়মন্ড হারবারে যাওয়ার পথে কনভয় হামলা, ধুন্ধুমার কাণ্ড। বুধবার মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বিজেপি সভাপতির কর্মসূচি। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। শিরাকলে একটা প্রোগ্রাম আমাদের ছিল, সেখানে আমাদের ছেলেদের আমরা বলেছিলাম না করতে, ওরা করেনি, পরে করেছে টাইম অ্যাডজাস্ট করে। শিরাকলে কিছু হয়নি। একটা চায়ের দোকানের সামনে না বাস স্ট্যান্ডের সামনে কোথায় তোমার 50টা গাড়ির লেজুর কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্ল্যানিং করে করেছিলেন। আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে। ममता जी के राज में बंगाल अराजकता का पर्यायवाची बन चुका है, असहिष्णुता का पर्यायवाची बन चुका है। ये गुंडाराज, अराजकतावाद ये ज्यादा दिन नहीं चलने वाला है। বৃহস্পতিবার বিজেপি সভাপতি ডায়মন্ড হারবার সফর ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় নৈরাজ্যের অভিযোগে সরব বিজেপি। ব্যক্তি যেহেতু বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাই হইচই দেশ জুড়ে, সবার নজর বাংলায়। অমিত শাহ একের পর এক টুইট করে বলছেন, আজ বাংলায় বিজেপির সভাপতি জেপি নাড্ডাজির উপর আক্রমণ খুব নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই হিংসার জন্য বাংলার সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে। তৃণমূল শাসনের অধীনে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে পরিণত হয়েছে। টিএমসির অধীনে বর্তমানে বাংলায় যেভাবে রাজনৈতিক হিংসা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পাচ্ছে এবং চরম আকার নিচ্ছে, তা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সব মানুষের কাছেই দুঃখজনক ও উদ্বেগজনক। এরপরে জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে তিনি বলেন, কনভয় হামলার পরে নাড্ডাজির সঙ্গে আমি ফোনে কথা বলেছি এবং তার কাছ থেকে তথ্য পেয়েছি। এই ঘটনা আসলে পশ্চিমবঙ্গে ক্রমহ্রাসমান আইন শৃঙ্খলার প্রতিচ্ছবি। এরপর ফের টুইট করে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতাদের এভাবে লক্ষ্য করা খুব চিন্তার বিষয়। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কে বা কারা এই ঘটনা ঘটালো তা খুঁজে বার করতে হবে। ভোটের মুখে এই ধুন্ধুমার কি আদতে বিজেপির হাতে আক্রমণের সুযোগ তুলে দিল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই ধরনের ঘটনা না হওয়াটাই বাঞ্ছনীয়। এমপ্যাথি তৈরি হতে পারে বিজেপি। লাভ বা লোকসানটা তখনই তার বহিঃপ্রকাশ হবে পরের দিকে।
এবং সেটা ভোট ব্যালটের মধ্যে দিয়েই হওয়া চূড়ান্ত হবে। অনেকে আবার এই প্রসঙ্গে বিগত পঞ্চায়েত ভোটের কথা স্মরণ করিয়ে দিয়েছে। 2018 সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের রেকর্ড সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন দিতে না দেওয়া বা ভোট দিতে না দেওয়ারও অভিযোগে সরব হয় বিরোধীরা। এরপরে 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন 34 থেকে কমে 22-এ নেমে আসে। একটা জাতীয় রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির নির্বাচনী সভা, সেখানে কোনো রকম হিংসাই গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। আক্রমণ, প্রতি আক্রমণ, প্রতিবাদ যদি হয়, এইভাবে যদি হয়, তাহলে রাজনীতির যে মূল ইস্যুগুলো, সেই মূল ইস্যুগুলো হারিয়ে যাবে। এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে কিন্তু সামলানো যাবে না। এই ঘটনা কোথায় গিয়ে শেষ হতে পারে সেটা সামলানো যাবে না। ফলে মানে কার্যত এটা ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। বাম কংগ্রেস আবার লাভ ক্ষতির হিসেব করতে নারাজ। তাদের অভিযোগ, এ রাজ্যে বিজেপিকে রাজনৈতিক জায়গা করে দিয়েছে তৃণমূলই। এখনই এসব কাণ্ড ঘটিয়ে অক্সিজেন জুগিয়ে চলেছে তারাই। কার লাভ হচ্ছে? জেনে বুঝে তৃণমূল কি বিজেপিকে একটা সুযোগ করে দিল? সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রচারের সুযোগ করে দিল বিজেপিকে, যাতে বিজেপির সুবিধা হয়। সেই কারণেই কি আজকের এই অ্যাকশন? নাড্ডা সাহেব আসছেন, তিনি মিটিং করছেন, চলে যেতেন, কি আসে যায়? কত লোকই তো কলকাতায় আসে, মিটিং করেন, চলে যান, কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। তৃণমূল কংগ্রেস কি মনে করে যে কেউ বা কোনো নেতা এসে বক্তৃতা করলে বাংলার মানুষ সেটা নিয়ে ধেই ধেই করে নাচবে এবং তারা সেটাকে মেনে নেবে? এটা কখনো সম্ভব নয়। সুতরাং নাড্ডা সাহেবের মিটিং এ গিয়ে বা নাড্ডা সাহেবের যাত্রাপথে হাঙ্গামা করার কোনো কারণ ছিল না। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার রাষ্ট্রপতির কাছে রাহুল গান্ধী সহ 5 বিরোধী নেতা দেখা করে স্মারকলিপি জমা দেন। কিন্তু এই প্রতিনিধি দলে দেখা যায়নি তৃণমূলকে। তৃণমূল সূত্রে খবর, কংগ্রেস নেতৃত্ব বাম দলগুলিকে সঙ্গে নিয়ে নিজেরাই রাষ্ট্রপতির কাছে যাবার ব্যাপারে প্রতিনিধি বেছে নেয়। এ ব্যাপারে স্পষ্ট করে তৃণমূলকে কিছু জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। না, রাজনীতির হিসেব নয়, আমি এই পর্যায়ে আরো গুরুত্বপূর্ণ, আরো বৃহৎ একটা প্রশ্ন নিয়ে যাব শুভময় মৈত্রের কাছে। শুভময়দা, বাংলায় আজকের যে ঘটনা, সেটা কি অবাধ, রক্তপাতহীন একটা নির্বাচন সেটাকে দিবাস্বপ্ন করে দেবে? আমি এই জন্য বলছি যে একজন মানুষ যখন এই রাজনৈতিক চাপানুতরের মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, তার সঙ্গে রাজ্য পুলিশ থাকবে না, সিআরপিএফ থাকবে না, রাজ্যপাল বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নজরদারি থাকবে না, তো কোথাও একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা, মানে এইভাবে পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠছে, সেটা সাধারণ ভোটারের মনেও কি একটা প্রভাব ফেলবে না? হ্যাঁ সুমনবাবু, অবশ্যই প্রভাব ফেলবে। মানে মূল গণতন্ত্রের প্রেক্ষিতটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি একটা কথা, বিজেপি কি কংগ্রেসের চেয়ে ভালো কাজ কিছু করেনি? অবশ্যই করেছে। শেষ 5-6 বছরে অনেক তাদের কর্মসূচি আছে যেগুলো অত্যন্ত ভালো। তৃণমূল কি বামফ্রন্ট রাজত্বের চেয়ে কোনো ভালো কাজ করেনি? একেবারেই নয়। অনেক কাজ করেছে যেগুলো মানুষের পক্ষে খুবই উপকার হয়েছে। কিন্তু সামনের নির্বাচনে এই দুটো রাজনৈতিক দল তাদের উন্নয়নের কথা যত না বলছে, তার তুলনায় পরস্পরের বিরুদ্ধে হুঙ্কার বেশি দিচ্ছে। এটা কেন? নিশ্চয়ই একটা উপলব্ধি বা পারসেপশন দুটো রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে যে নিজেদের ভালো কাজের খতিয়ান দিয়ে পশ্চিমবঙ্গে ভোট পাওয়া যত সহজ, তার থেকে অনেক বেশি সহজ শক্তি প্রদর্শন করলে। এই দুটো রাজনৈতিক দলই, একটি কেন্দ্রের শাসক দল, একটি রাজ্যের শাসক দল, দুটোই অত্যন্ত বড় রাজনৈতিক দল। গণতন্ত্রের প্রেক্ষিত ফিরিয়ে আনতে হলে, গণতন্ত্র ফেরানো তো পরের কথা, আগে গণতন্ত্রের প্রেক্ষিতটা আনতে হবে। আজকে তো রাজস্থানে ভোট হয়েছে, হায়দ্রাবাদে ভোট হয়েছে, এই অশান্তি তো নেই। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট রাজত্বের শেষ কয়েক বছর থেকে শুরু করে একমাত্র 2011 নির্বাচনে মানুষ ভোট দিয়েছেন বিপুলভাবে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। কিন্তু তারপর থেকে আবার আমাদের যে রাজ্য স্তরের নির্বাচন, অবশ্যই লোকসভা নির্বাচনগুলো অনেক কঠোরভাবে হয়েছে, কিন্তু মোটের ওপর সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রেক্ষিতে যে ভোট দিতে যাবেন, সেই জায়গাটা কিন্তু তৃণমূল এবং বিজেপিকেই তৈরি করতে হবে। এই ধরনের যে সংঘাত, এই ধরনের যে হানাহানি, এটা কিন্তু একটানা চলতে থাকলে মানুষ একটা সময় কিন্তু তৃণমূল বা বিজেপি বলবো কেন, সমস্ত রাজনৈতিক দল, এমনকি সাধারণ নাগরিক, আমাদের মতো সাধারণ মানুষ, প্রত্যেকের দায়িত্ব যে এ রাজ্যের রাজনৈতিক উত্তাপ সেটা কখনো যেন হিংসা এবং একটা চূড়ান্ত সংঘাতের জায়গায় না যায়। তাতে শুধুমাত্র আতঙ্ক বাড়বে আর উন্নয়ন, যে উন্নয়নের কথা রাজনীতিবিদরা এত বলেন, তা ক্রমশ ক্রমশ পিছিয়ে যাবে। আমি দ্রুত, এবার রাজনীতির কথা এত হচ্ছে, দুটো কেন্দ্র, সেই দুটো কেন্দ্রে জেপি নাড্ডা যে এলেন,
তার মূল কর্মসূচি ছিল, লক্ষ্য করবেন, ভবানীপুর এবং ডায়মন্ড হারবার। এই দুটো কেন্দ্রে রাজনৈতিক সমীকরণটা ঠিক কি? কেন জেপি নাড্ডা এসে বিশেষ করে এই দুটো কেন্দ্রে প্রচার করলেন? তার সম্ভাব্য রাজনৈতিক কারণ খুঁজে বার করেছি আমরা। দেখুন কি দরকার ছিল সর্বভারতীয় সভাপতি নিয়ে অভিষেক ব্যানার্জির কনস্টিটুয়েন্সিতে খোঁচানোর। একটা জাতীয় নেতা, সে এই নজিরবিহীন ঘটনা গতকাল ঘটিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী এলাকায় তার বাড়ির কাছে গিয়ে নৃত্যনাট্য করেছেন। এটা কোনোদিন আমরাও করি না। কলকাতায় জেপি নাড্ডার দুদিনের কর্মসূচি। প্রথম দিন ভবানীপুরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে, দ্বিতীয় দিন ডায়মন্ড হারবারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে। অর্থাৎ বিজেপির টার্গেট স্পষ্ট, আর এতেই চরম ক্ষুব্ধ তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আজকে ডায়মন্ড হারবারটা কি শুধুমাত্র ভাইপোর, আর ভবানীপুরটা কি শুধুমাত্র পিসির? বুধবার নাড্ডার বঙ্গ সফরের ঠিক আগে বিজেপির বাংলা সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে বলেন, আর নয় অন্যায়ের প্রচারে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে পিসি ভাইপোর কেন্দ্রে যাবেন জেপি নাড্ডা। আঘাত সেখানেই করা উচিত যেখানে চোট বেশি দেওয়া সম্ভব। সূত্রের খবর, বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন সঞ্চালন কমিটির বৈঠকে নাড্ডা বলেন, মমতার কেন্দ্রে জোর লড়াই দিতে হবে, গৃহ সম্পর্ক অভিযান নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। জিতে গেলে সারা ভারতের নজরে পড়ে যাবেন, হেরে গেলেও এমন লড়াই করবেন যে উনি যাতে শুধু নিজের কেন্দ্রেই ব্যস্ত থাকেন। তোমার বিরোধীকে পরাজিত করার জন্য ঠিক যতদূর যেতে হয় ঠিক ততদূর যেতে হবে। আর এদিন তো অভিষেকের গড়ে দাঁড়িয়ে সেখানে পদ্ম ফোটানোর হুঁশিয়ারি দিলেন নাড্ডা, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। भारतीय जनता पार्टी यशस्वी होगी, बंगाल में विशुद्ध भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है और डायमंड हार्बर में भी कमल खिलने वाला है, ये मैं आपको बताना चाहता हूँ। এখন কেউ কেউ ভাবছে বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির জেপি নাড্ডা গতকাল বলছে কি যে আমরা 200-র বেশি আসন পাবো। 200-র বেশি আসন তো দূরের কথা, এই হুগলি জেলায় 2021-এ খাতা খোলার মতো বিজেপির নেতা কর্মী থাকবে না। ভবানীপুর বিধানসভাটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ তৃণমূলের গড়। কিন্তু গত কয়েক বছরে এখানে বিজেপির ভোট অনেকটাই বেড়েছে। 2011-র বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল মাত্র 5078টি ভোট, কিন্তু 2016-য় তা এক লাফে বেড়ে হয় 26,249। আর 2019-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী মুখ্যমন্ত্রীর কেন্দ্রে একেবারে তৃণমূলের ধারে নিঃশ্বাস ফেলে বিজেপির ভোট বেড়ে হয়েছে 57,969। উল্টো দিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু এখনো তৃণমূলের শক্ত ঘাঁটি। 2014 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল 71,298, কিন্তু 2019-এ এক ধাক্কায় তা বেড়ে হয়েছে 3,20,594। यही डायमंड हार्बर है ना, जहां से ज्योतिर्मय जी ने यहाँ का नेतृत्व किया था, हु वाज नोन टू बी ए नोन पार्लियामेंटेरियन, और आज यहाँ का सांसद संसद में दिखता भी नहीं है। यह परिस्थिति आकर के खड़ी हो गई। इट इज ए शेम ऑन डेमोक्रेसी। সংসদে সব সাংসদরাই প্রতিদিন যায় না, অনেক কাজ থাকে, কিন্তু উনি যান, বক্তৃতা করেন, এবং সে বক্তৃতা আপনারাও শুনেছেন। এটা শুধু আজকের নয়, হিস্টোরিক্যালি এটা হয়ে আসছে। প্রধানমন্ত্রীও অনেক সময় থাকেন না। কিন্তু 2019-এর লোকসভা ভোটের প্রেক্ষাপটে 60% অবাঙালি অধ্যুষিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট উল্লেখযোগ্য হারে বাড়ে। লোকসভা ভোটের ফলের নিরিখে মুখ্যমন্ত্রীর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে মাত্র 3,168 ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতে এগিয়ে রয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটাই ইঙ্গিত দেন, রাজ্যে 294টি আসনে তিনি প্রার্থী। আর বিজেপি চাইছে তৃণমূল নেত্রীকে ভবানীপুরে আটকে রাখতে, যাতে তিনি গোটা রাজ্য ঘুরতে না পারেন। কার কৌশলে বাজিমাত হয়, উত্তর মিলবে আগামী দিনে। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা। সেন্সোডাইন, দাঁতের শিশিরানির থেকে ক্লিনিক্যালি প্রমাণিত আরাম। বিমল, বলো কথা কেসরি। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বার্জার হোম শিল্ড, ট্যাম্পের সায়েন্টিফিক ওয়াটারপ্রুফিং। সনকা হসপিটাল দুর্গাপুর, চিকিৎসায় দক্ষতা, যত্নে আন্তরিকতা। বিডির গ্লিসারিন ব্যবহার করুন, শীতে ও বসন্তের ছোঁয়া।